ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। বাংলা ও বিশ্ব সাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আজ আপনাদের জন্য রয়েছে শেখ ইমরান আলীর লেখা গোয়েন্দা অভয় সিরিজের রোমাঞ্চকর গল্প শিবগড়ের গুপ্তধনের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর জয়দেবের এক কলেজ পড়ুয়া পেশেন্টের হিপনোসিস সেশনের সময় উঠে আসে মারাত্মক কতগুলি তথ্য, যেখানে রয়েছে এক রাজস্থানী দুর্গ, এক ভয়ঙ্কর মহিলা এবং সেই দুর্গে লুকোনো গুপ্তধন। রয়েছে পুনর্জন্মের সম্ভাবনা। একটা কেল্লা, পাথরের বিশাল একটা দুর্গ, ডান দিকে একটা সরু নদী বয়ে চলেছে, বাঁ দিকে কিছুটা বালিয়াড়ি। উটের গায়ের চাদরের চকমকেগুলো সূর্যের আলো চকচক করছে। মেয়েরা নদী থেকে জল নিয়ে যাচ্ছে। দূর সম্পর্কের খুড়তুতো দাদা ডক্টর জয়দেবের কাছে পুরো ব্যাপার শুনে গোয়েন্দা অভয় শিবাজি নামের সেই কলেজ পড়ুয়া ছেলেটির মানসিক সমস্যা দূর করতে এবং গুপ্তধনের সম্ভাব্য রহস্য সমাধান করতে শিবগড় যেতে রাজি হয়। ইতিমধ্যে জয়পুরের পরিচিত ভাই রূপেশের সহযোগিতায় শিবগড় সম্পর্কে পরিচিত হয়ে অ্যাসিস্ট্যান্ট পার্বতী, পুরনো বন্ধু ইপ্সিতা ও শিবাজিকে নিয়ে অভয় রাজস্থানে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষমেশ শিবগড়ের দুর্গে পৌঁছলেও সরকারিভাবে সেটা বন্ধ করে দেওয়ায় অভয় ও তার দলবল অন্য রাস্তা খোঁজার আশায় স্থানীয় সিদ্ধ পুরুষ ঢলি বাবার কাছে আশ্রয় নেয়। সেখানে গিয়ে অভয় ঢলি বাবার মুখ থেকে শিবগড় দুর্গের বিস্তারিত ইতিহাস জানতে পারে কিভাবে ভাউরি নামক সেই ভয়ঙ্কর মহিলা, যে কিনা রানী মন্দাকিনীর প্রাণের দোসর ছিল, কিভাবে রাজা ভূদেব সিংকে চক্রান্ত করে হত্যা করেছিল, কিভাবে অতর্কিতে যুবরাজ বৈভব সিং প্রাণে মারা গিয়েছিল ভাউরির ভোঁজালির আঘাতে। সঙ্গে এটাও জানতে পারে শিবাজির সেই স্বপ্নগুলো সত্যি এককালে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা এবং শিবাজি বাস্তবেই যুবরাজ বৈভবের জাতিস্বর বা পুনর্জন্ম। ঢলি বাবা অভয়দের দুর্গের চোরাপথ দেখাতে রাজি হন, কিন্তু তাঁর ছিল একটাই শর্ত, গুপ্তধনের খোঁজ কেউ করবে না, কারণ खजाने के लिए उधर जो भी जाता है वो वापस नहीं आता। सो खजाने के बारे में भूल के भी सोचना मत। এরপর রাত 11:30। শিবগড় দুর্গের প্রহরীদের বেশিরভাগই বিশ্রামে। উঁচু ওয়াচ টাওয়ারটায় যে দুজন গার্ডিংয়ে আছে তাদের চোখও মুদে আসছে। চারিদিকের কালো অন্ধকারের মধ্যে ওয়াচ টাওয়ারের বড় হ্যালোজেন লাইটটা যেন বিরক্তিকরভাবে পেঁচার মতো তাকিয়ে রয়েছে। ঝিঁঝি পোকার এক বিশাল সেনা যেন দুর্গটাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। যে কোনো মুহূর্তে তারা আঘাত হানবে। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে পশুরাজের কাতর ডাক। সিংহীরা সেই ডাকে সাড়া দিতে বাধ্য। দু একটা হায়না আর চিতাবাঘের অস্পষ্ট গর্জনও শোনা যাচ্ছে মাঝে মাঝে। ডিসেম্বরের কনকনে হাওয়ার সঙ্গে কোথাও থেকে একটা বুনো ফুলের মৃদু সুগন্ধ ভেসে এসে চারিদিক মাতিয়ে তুলেছে। এরই মধ্যে দুর্গের উত্তর পূর্বের অগভীর নদীটার উপর থেকে দুটো কালো বিন্দু নিরবচ্ছিন্নভাবে ধীর গতিতে দুর্গটার দিকে এগিয়ে আসছে। আকাশে চাঁদ নেই। কালো মেঘেরা রাগান্বিত চোখে নিচের দিকে তাকিয়ে রয়েছে। কালো বিন্দু দুটো ধীরে ধীরে বড় হচ্ছে। দুটো ছোট ছোট নৌকা। নদীর বুকে দুটো ছোট দাঁড় টানার মৃদু শব্দ। দুই নৌকায় দাঁড় টানছে দুই রাজস্থানী যুবক। মাথায় লাল পাগড়ি, মস্ত বড় পাকানো গোঁফ। দুই নৌকায় বসে অভয়, ইপ্সিতা, শিবাজি, পার্বতী আর রূপেশ নিষ্পলক দৃষ্টি তাকিয়ে আছে দুর্গের দিকে। শিবাজির কাঁধে শীর্ণ হাতটা রেখে চাদর মুড়ি দিয়ে জলজলে চোখে বসে রয়েছে ঢলি বাবা। মুখে সেই চেনা মৃদু হাসি। কারো মুখে কোনো কথা নেই, তবে দৃষ্টিতে রয়েছে এক রাশ চাপা উত্তেজনা। নৌকা পাড়ে এসে গেল।
সবাই ন্যূনতম শব্দে একে একে নৌকা থেকে নামল। দুই যুবকের মধ্যে একজন ঢলি বাবার হাতটা ধরতে যাচ্ছিল। বাবা হাতের ইশারায় মানা করল। একটা বাঁকানো লাঠি হাতে আস্তে আস্তে ঢলি বাবা পাড় থেকে উপরের দিকে উঠতে লাগলো। বাকি সকলে বাবার পেছনে পেছনে ধীরে ধীরে এগোতে লাগলো। নদীর পাড় উপরের দিকে উঠে একটা সমতল বড় বড় ঘাস আর গুল্মের জঙ্গলের সঙ্গে মিশে গিয়েছে। লোকজনের যাওয়া আসা নেই বলে জঙ্গলটার মধ্যে পথ বলে কিছু নেই। পিছন দিকে ফিরে চাপা গলায় ঢলি বাবা বলে উঠল, इस जंगल में लकड़भग्गे भी रहते हैं, कोई भी ज्यादा आवाज मत करना, नहीं तो वो लोग जाग जाएंगे। ইপসিতা আর পার্বতী একে অপরের মুখ তাকাতাকি করে একটা ঢোক গিলে নিল। তারপর আবার ঢলি বাবার পেছনে পেছনে সকলে চলতে থাকল। সকলের পেছনে দুই রাজস্থানী যুবক তাদের সেন দৃষ্টিতে চারিপাশে নজর রাখতে রাখতে এগিয়ে চলল। ঘাস আর লতাপাতার মধ্যে সাবধানে পা ফেলতে ফেলতে ছোট ছোট টর্চের আলোয় সকলে এগিয়ে যেতে থাকল। মিনিট খানেক চলার পর বাবার পা হঠাৎ থামল। পেছনে পেছনে একে একে সকলে এসে থামল। সামনের দৃশ্য দেখে সকলে স্তম্ভিত। ইপসিতা পার্বতীর হাতটা জাপটে ধরল। সকলে দেখল একটা ডাইসিলেট হুডেড ব্ল্যাক কোবরা, গোদা বাংলায় যাকে বলে কাল নাগিনী বা কাল কেউটে, তার দেহটা মাটি থেকে প্রায় 3 ফুট উপরে তুলে ফনা তুলে দাঁড়িয়ে আছে। ঢলি বাবা নির্বিকারভাবে কিছুক্ষণ সাপটার দিকে তাকিয়ে থেকে তারপর আস্তে আস্তে সন্তর্পণে মাটিতে হাঁটু গেড়ে বসল। হাত দুটো জোড়া করে নমস্কারের মুদ্রা করে চাপা গলায় বলে উঠল, हे नागराज, हमें जाने दे। शिवगढ़ के युवराज पधारे हैं, उनकी सेवा के लिए हमारा जाना आवश्यक है। हमारी विनती सुने, हमें जाने दे। ঢলি বাবার কথা শুনে শিবাজি, ইপসিতা আর পার্বতী একে অপরের মুখ তাকাতাকি করতে লাগলো। অভয় এক দৃষ্টে সাপটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, আনবিলিভেবল। সাপটা ঢলি বাবার কথা কিছু বুঝতে পারল কিনা সেটা অভয়দের কারো মাথায় ঢুকল না। তবে আশ্চর্যভাবে কিছুক্ষণ মূর্তির মতো স্থির হয়ে গিয়ে তারপর এদিক ওদিক একবার তাকিয়ে সরসর করে বিদ্যুতের গতিতে বাঁদিকে ঝোপের মধ্যে থেকে উধাও হয়ে গেল। ঢলি বাবা আবার নির্বিকারভাবে আস্তে আস্তে হাঁটা শুরু করল। এভাবে আরো প্রায় মিনিট 2 হাঁটার পর ওরা দুর্গের পাঁচিলের একেবারে গায়ে এসে পড়ল। এরপর বাবা আস্তে আস্তে উত্তরের দিকের একটা লম্বা পিলারের দিকে এগিয়ে গেল। সেখান থেকে পরবর্তী পিলারটার দূরত্ব প্রায় মিটার 50। 2 পিলারের মধ্যে নিচের দিকে প্রায় 25-30টি বর্গাকার পাথরের খাঁজ রয়েছে। বাবা একে একে ওই খাঁজগুলো গুনতে শুরু করল। এইভাবে গুনতে গুনতে এক জায়গায় গিয়ে থামল। এরপর ওর দুজন শাগরেদকে কিছু একটা ইশারা করতেই রাজস্থানী যুবক দুটি তাদের সঙ্গে আনা শাবলের তীক্ষ্ণ প্রান্ত দুটো দিয়ে পাথরের খাঁজে উল্টো দিকে চাপ দিতে লাগল। কিছুক্ষণ কসরত করার পর পাথরটা নড়বড় করে উঠল। এরপর শাবল দুটোকে খাঁজে ঢুকিয়ে কিছুটা টান দিতেই বড় বর্গাকার খাঁজটা একটা পাথরের আকারে কিছুটা বাইরে বেরিয়ে এলো। ঢলি বাবা বলে উঠল, अब सब मिलके इस बड़े पत्थर को सामने की तरफ खींचो। ঢলি বাবার কথা মতো সকলে হাত লাগিয়ে বড় পাথরটাকে সামনের দিকে টানতে শুরু করলো। আস্তে আস্তে বেরিয়ে এলো প্রায় 2 ফুট বাই 2 ফুট চওড়া আর 3-3.5 ফুট গভীরতার এক পেল্লাই পাথরের ব্লক। প্রায় 6-7 জন মিলেও সেই ব্লকটাকে সরাতে গিয়ে হিমশিম খেয়ে গেল। আর তার সঙ্গে বেরিয়ে এলো প্রায় 200 বছর বা তারও বেশি পুরনো দুর্গের মধ্যে প্রবেশের অন্যতম বিকল্প সুড়ঙ্গ পথ। অভয় হাঁটু গেড়ে নিচে বসে ওর বড় টর্চটা জেলে সুড়ঙ্গের মধ্যে ফেলল। ও দেখতে পেল বহুদিনের পুরনো শ্যাওলা ধরা সুড়ঙ্গটা প্রায় ফুট 20 পরেই কিছুটা লম্বা চওড়া হয়ে উপরের দিকে উঠে গেছে। ঢলি বাবা বলে উঠল, इस सुरंग का दूसरा मुंह राज गौशाला में खुलता है। आप लोग इसी रास्ते दुर्ग में प्रवेश कर सकते हो। हमारा एक सेवक आपके लिए यहां इंतजार करेगा। लेकिन याद रहे,
सूरज की पहली किरण दिखने से पहले आप लोगों को वापस आना है, नहीं तो आप बिन नाव के वापस नहीं जा पाओगे। हमारा साथ यही तक का था, अब हमें आज्ञा दीजिए। বলে ঢলি বাবা তাঁর এক সাগরেদকে নিয়ে সেখান থেকে চলে গেল। অভয়দের জন্য তীরে লেগে রইল একটা নৌকা। অন্য সাগরেদটা দুর্গের পাঁচিলের গায়ে একটা বড় পাথরের উপর আয়েশ করে বসে তার ঝুলির ভেতর থেকে ধূমপানের সরঞ্জাম বের করতে লাগলো। অভয় এবার বাকিদের দিকে ফিরে তাকালো। ওর চোখে মুখে আর নিঃশ্বাসে এক রুদ্ধশ্বাস উত্তেজনা সুস্পষ্ট, যেটা সে কোনো মতে দমন করতে পারছে না। বাকিদের দিকে তাকিয়ে রোমাঞ্চিত গলায় ও বলে উঠল, আলটিমেটলি আমাদের অভিযান তাহলে শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই সকলে চোখ কান খোলা রাখবো। খুব প্রয়োজন না পড়লে আমরা আলাদা হব না, আর কেউ হারিয়ে যাব না। সকলে ফোন ভাইব্রেশনে রাখো। যদিও টাওয়ার কতটা পাওয়া যাবে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রত্যেকের কাছে টর্চ আছে ঠিকই, কিন্তু অযথা ইলেকট্রিসিটি অপচয় করব না। আর বাইরে পুলিশের নজরদারি আছে, সেটা ভুললেও চলবে না। তাই আলো ন্যূনতম ব্যবহার করলে ওদের চোখ থেকেও বাঁচতে পারবো। রূপেশ আর আমার পিট ব্যাগে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী রয়েছে, ইভেন মিক্সড অ্যান্টিভেনম, সো ডোন্ট ওয়ারি। তবুও সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ কেউ সাপের কামড় খেও না। আমাদের পেছনে পুলিশ, সামনে শিবগড়ের এক অন্ধকার অজানা রহস্যময় দুর্গ, সঙ্গে বোনাসে বাউরির বুথ। কিছুটা কঠিন হলেও শিবাজির জন্য শিবগড়ের এই রহস্য উদ্ঘাটন আমাদের করতেই হবে। তবে সময় অনেক কম। কি সকলে তৈরি তো? সকলে সম্মতি জানালো। অভয় সামনের দিকে ঝুঁকে বলে উঠল, সুড়ঙ্গের ব্যাস ছোট, তাই প্রথমে বুকে হেঁটে ফুট 20 আর তারপরে হামাগুড়ি দিয়েই যেতে হবে। সুড়ঙ্গের মধ্যে পোকামাকড় দেখলে কেউ যেন চেঁচামেচি করো না। ওসব থাকা স্বাভাবিক, চুপচাপ এগিয়ে যাবে। অবশ্য আমি আর রূপেশ প্রথমে যাচ্ছি, অ্যাবনর্মাল কিছু থাকলে আগেই জানিয়ে দেবো। অভয় ওর বড় টর্চের আলো সুড়ঙ্গের মুখের মধ্যে ফেলে বুকের ভরে ঠিক আর্মি ট্রেনিংয়ের মতো করে সামনের দিকে ঘষে ঘষে এগিয়ে গেল। ওর পেছনে রূপেশ এবং একে একে শিবাজি, পার্বতী আর সবশেষে ঈপ্সিতা ওই একইভাবে এগিয়ে গেল। সবুজ স্যাঁতস্যাঁতে শ্যাওলা আর দু একটা পোকামাকড় এড়িয়ে অভয় আস্তে আস্তে কিছুটা উপরে উঠে এলো। সুড়ঙ্গটা কিছুটা চওড়া হলো। এবার সে হামাগুড়ি দিয়ে এগোতে থাকলো। পেছনে পেছনে বাকিরাও আসছে। সুড়ঙ্গ ক্রমে পাহাড়ি চড়াই রাস্তার মতো এঁকে বেঁকে উপরের দিকে উঠছে। অভয় যতই এগিয়ে যাচ্ছে রাস্তা ততই চওড়া হতে হতে যাচ্ছে। এবার অভয় কিছুটা থামল। হাত ঘড়িতে তাকিয়ে দেখল রাত 12:15, অর্থাৎ প্রায় মিনিট 10 হলো সে এভাবে হামাগুড়ি দিচ্ছে। পেছনে বাকিদের ধীরে ধীরে উঠে আসার অস্ফুট আওয়াজ শোনা গেল। এবার সে তার টর্চের আলোটা ওর বাঁ দিকে কিছুটা উপরের দিকে ফেলতেই হাত 10 দূরে একটা মোটা আর ভারী পিতলের পাতের তৈরি ফুট 5 দরজা দেখতে পেল। কপালের ঘামটা মুছে অভয় উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু সুড়ঙ্গের ছাদে ওর মাথা ঠেকে গেল। মাথা হ্যাঁট করে ঝুঁকে ঝুঁকে ও দরজার দিকে এগিয়ে গেল। ওর বড় টর্চের আলোয় দরজাটা ভালো করে দেখতে লাগলো। অষ্টাদশ শতাব্দীতে তৈরি রাজকীয় কারুকার্য করা একটি সুন্দর রাজপুত শিল্পকলার নিদর্শন। অভয় দরজাটা আলতো করে ঠেলে দেখল। খুব স্বাভাবিকভাবেই সেটি বন্ধ। দরজার বাঁ দিকে আংটার জায়গায় একটা বড় ঢালাই লোহার তৈরি একটা গোল বলের মতো কিছু লাগানো। অভয় প্রথমে আধুনিক কাঠের দরজার লকের মতো সেটা ঘোরানোর চেষ্টা করল, কিন্তু না, সেটাকে এক চুলও নড়াতে পারল না। এরপর গায়ের সমস্ত জোর লাগিয়ে 2 হাত দিয়ে হাতলটাকে আগে পিছে ঘোরানোর চেষ্টা করল, কিন্তু ফল একই। এবারে সে সেটাকে উপরের দিকে টেনে দেখল, কিন্তু এবারও হাতলটা একেবারে নির্বিকার। একবার দীর্ঘশ্বাস ফেলে অভয় এবার 2 হাত দিয়ে একসাথে গোল মাথাটার ওপর হাত রেখে জোরে চাপ দিল, আর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কট করে একটা হালকা আওয়াজ এলো। উফ, মারাত্মক ডিজাইন, নিজের মনে বলে উঠল অভয়। এরপর দরজাটা ঠেলে খুলে দিয়ে ভেতরে টর্চের আলো ফেলল, কিন্তু না, ওদের সুড়ঙ্গ যাত্রার এখন সমাপ্তি হয়নি। সুড়ঙ্গটা ধীরে ধীরে খাড়া হয়ে ডান দিকে বেঁকে আরো উপরে উঠে গেছে। তবে দরজার ভেতর থেকে সুড়ঙ্গের মাথা আস্তে আস্তে আরো খানিকটা উঠে প্রায় ফুট 7 মতো হয়েছে। এবারে অভয় হাঁপ ছেড়ে বাঁচল।
দেখতে দেখতে একে একে বাকি সকলে অভয়ের পেছনে এসে পৌঁছালো। ঈপ্সিতা বলে উঠল, উফ, এবার যেন একটু স্বস্তি। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন ভারতে নয়, মিশরের কোনো পিরামিডের মধ্যে ঢুকছি। আরে, এখানে একটা দরজা ছিল। আরে, এটা খোলার আগে একটু ওয়েট করতে পারলে না? ভিতরে যদি কিছু থাকতো। কি থাকতো মমি? আরে দেখ, তবুও তুমি একা একা ওরকম রিস্ক নেবে না। সকলে তো সঙ্গে আছি নাকি? যা করব সকলে একসঙ্গেই করব। হ্যাঁ অভয়দা, দিদি ঠিক বলছে। তুমি আমাদের টিম লিডার, তাই বলে সবসময় ওরকম রিস্ক না নেওয়াই ভালো। সাপটাপও তো থাকতে পারতো। আচ্ছা মামুনিরা, মাথায় থাকবে। তবে ওসব বাদ দাও, এটা বলো সকলে ঠিক আছো তো? শিবাজি? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা বেশ, তবে সকলে একটা জিনিস লক্ষ্য করেছো? দরজাটার দুদিকে এই একই রকমের এই যে দুটো লোহার বল লাগানো রয়েছে, এই লকিং সিস্টেম কিন্তু অনেকটা অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান লকের মতো। পৃথিবীর সব থেকে পুরাতন তালা মিশরেই তৈরি হয়েছিল, আজ থেকে প্রায় 4000 বছর আগে। তাই পিরামিডে না ঢুকলেও মিশরের ছোঁয়া আজ পেয়েই গেলাম। বলা যায় না, আমাদের পরবর্তী অভিযানে হয়তো সেটাও হয়ে যেতে পারে। যা বলেছো দাদা, তবে শিবগড়টাও কম কিসে। মমি না থাক, ভাউরির ভূত তো রয়েছে। এই, এতক্ষণ বাইরে ছিলাম ঠিক ছিল, এবার ভিতরে ঢুকে পড়েছি। ও এইসব ভূত টুত আর একদম বলবে না, হ্যাঁ? এখনো ঢুকতে পারিনি, জানি না এখনো কতটা গেলে রাজগৌশালায় গিয়ে পড়ব। চলো, হাতে সময় কম। ওরা আবার চলতে শুরু করলো। তবে বলা বাহুল্য, এবার আর হামাগুড়ি দিয়ে বা মাথা ঝুঁকিয়ে নয়, একেবারে সোজা হয়ে স্বাভাবিকভাবে হেঁটেই ওরা চলেছে 2 শতাব্দীরও বেশি প্রাচীন এক রাজ সুড়ঙ্গ দিয়ে। মূলত শত্রুদের আক্রমণ থেকে রাজপরিবারকে বাঁচানোর জন্যই অতীতে এই ধরনের সুড়ঙ্গ বানানো হতো। তবে তার খবর থাকতো কেবলমাত্র রাজপরিবারের লোকজন ও বিশ্বস্ত সৈন্য সামন্তের কাছে। অবশ্য ভূদেব সিংকে কোনোদিন এই সুড়ঙ্গের সাহায্য নিতে হয়নি, কারণ শত্রু রাজপরিবারের মধ্যেই ছিল। ঢলি বাবার কাছে অভয়রা জেনেছিল ভূদেব সিংয়ের কোনো ভাই, দাদা বা দিদি ছিল না, এবং তার একমাত্র বংশধর বৈভবও ভাউরির হাতে মারা পড়েছিল। পরবর্তী রাজবংশ বেশি দিন টেকেনি, তাই তারপর থেকে এই সুড়ঙ্গ হয়তো বন্ধই পড়েছিল। হাঁটতে হাঁটতে পার্বতী জিজ্ঞেস করল, অভয়দা, ঢলি বাবা যে বারবার গুপ্তধন খুঁজতে বারণ করছিল, ওটা সম্বন্ধে কিছু ভেবেছো? অভয় কিছুটা বিরক্তির সঙ্গে বলল, গুপ্তধন যে খুঁজতে আসবো সেটা আগে থেকেই ডিসাইডেড। তবে ঢলি বাবাকে সেটা বলিনি, কারণ সেটা বললে উনি হয়তো আমাদের সাহায্য করতেন না। আর উনি যে ভয়গুলোর কথা বলছিলেন সেটা তো তোমাদের পরশুদিন রেস্টুরেন্টেই বললাম। আরে, তখন তো আমি শুধু ভেবেছিলাম দুমদাম কোনো গর্তে পড়ে যাওয়ার বা হাত পা ভেঙে যাওয়ার বা মাথা ফেটে যাওয়ার ভয় আছে। ভূত, আত্মা, ব্ল্যাক ম্যাজিকের গল্পগুলো যে সত্যি সেটা তো ভাবিনি। তাহলে এখন কি ভয় পাচ্ছ? না না, সেরকম কিছু না। তবে কোনো তবে টবে নয়, ওসব ভুলভাল চিন্তা ছাড়ো। এসে যখন পড়েছো তখন আর পিছনের দিকে তাকিও না। আর হ্যাঁ, শিবাজি আছে তো আমাদের রক্ষা করার জন্য। কি গোয়াসাব, তলোয়ার রেডি তো? শিবাজি কিছু না বলে হাসি মুখে মাথা নিচু করে সামনের দিকে হাঁটতে থাকলো। এভাবে আরও প্রায় মিনিট 4 হাঁটার পর ওদের সামনে আগের মতোই আবির্ভূত হয়ে আরেকটি পিতলের দরজা ওদের পথ বন্ধ করে দিল। তবে এটির উচ্চতা প্রায় ফুট 7। সঙ্গে সেই বৃত্তাকার হাতলটি সাইজও প্রায় দ্বিগুণ। অভয় রূপেশকে ইশারা করলে ওরা দুজনে একসঙ্গে গোলকটার উপরে চাপ দিল। ওপাশ থেকে একটা খটাং আওয়াজ করে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আর সঙ্গে সঙ্গেই অভয়দের সামনে বেরিয়ে এলো ঐতিহাসিক শিবগড়ের দুর্গের রাজগৌশালা। লম্বা চওড়ায় প্রায় একটা ফুটবল খেলার মাঠের মতো। দরজার এদিকটা দেখো অভয়দা, পুরো পাথরের, কিন্তু অন্যদিকে পেতলের। আশ্চর্য। বিস্মিতভাবে বলে উঠল পার্বতী। অভয় বলল, ডিসগাইজড ভাবে না রাখলে যে কেউ যে সুড়ঙ্গের খবর জেনে যেত। ওরা একে একে বেরিয়ে এলো। সেই সঙ্গেই বাইরের নির্মল অক্সিজেনের ঘ্রাণ এসে লাগলো ওদের নাকে। তবে দুর্গের মধ্যে ডিসেম্বরের কনকনে বাতাসেও যেন একটা থমথমে ভাব।
দুর্গের বাইরের হ্যালোজেন লাইটের আলোটা এখান থেকে দৃশ্যমান। সকলে বিস্ময়ের সঙ্গে টর্চ লাইট জ্বেলে চারিদিকে দেখতে লাগলো। অভয় চাপা গলায় বলে উঠল, বন্ধুরা, আমি আগেও বলেছি সবাই একসঙ্গে আলো জ্বাললে বাইরের গার্ডদের নজরে চলে আসার চান্স আছে। আর মানা করা সত্ত্বেও আমরা চোরা পথে এখানে ঢুকেছি জানতে পারলে সব কটার হাজতবাস নিশ্চিত। সকলে টর্চ বন্ধ করল। অভয় পকেট থেকে ওর মোবাইল ফোনটা বের করে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে একটা পাথরের উপর রাখল। তারপর বলে উঠল, আমাদের অবজেক্টিভ মূলত দুটি। প্রথমে শিবাজিকে দুর্গের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ওর স্বপ্নগুলোর সঙ্গে কানেক্ট করানোর চেষ্টা করে ওর পুনর্জন্ম সংক্রান্ত রহস্যের সমাধান। 2, সঙ্গে গুপ্তধন সংক্রান্ত কোনো ক্লু বা তথ্য হাতে লাগলে সেটার আলোচনার মাধ্যমে সমাধান। তবে প্রধান সমস্যা সময়ের। আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। এখন বাজে 12:30, অর্থাৎ ভোর হতে এখনো প্রায় 4-4.5 ঘন্টা। সময়ের অভাবের জন্য আমাদের গ্রুপে ভাগ হতেই হবে। গ্রুপ 1 পার্বতী, শিবাজি, তোমরা যাবে রাজ দরবারের দিকে, সঙ্গে আশেপাশের শয়ন কক্ষগুলো দেখবে। গ্রুপ 2 রূপেশ আর ইপসিতা, তোমরা বাদ বাকি রুমগুলো দেখো। বাকি রইলাম আমি ওভারঅলটার সঙ্গে কারাগারটাও ঘুরে দেখছি। রানী মন্দাকিনীর কারাগার থেকে গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আর হ্যাঁ, কেউ কোনো সমস্যায় পড়লে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। গুরুতর সমস্যা হলে অভিযান সেখানেই শেষ হবে। পার্বতী, শিবাজির দায়িত্ব এখন থেকে তোমার। উল্লেখযোগ্য কিছু হলে অবশ্যই খবর করবে। সকলে যথাসাধ্য তৎপরতার সঙ্গে অভিযান শুরু করল। গৌশালা থেকে বেরিয়ে ডান দিকে একটা চওড়া কমন করিডর দিয়ে এগিয়ে গিয়ে সকলে আস্তে আস্তে দুর্গের প্রাণকেন্দ্রে উপস্থিত হল। ওদের ডান দিকে বিরাট রাজপ্রাসাদ, বাঁ দিকে কিছুটা দূরে 3টি আলাদা আলাদা মন্দির, সবগুলি অনেক উঁচু উঁচু। সামনের দিকে মিটার 6 দূরে একটা পাথরের তৈরি গ্যালারি, আর তার নিচের মাটিতে ঘাস, লতাপাতা আর আগাছার জঙ্গলে ভর্তি। হয়তো এককালে কুস্তির আখড়া ছিল। আরও এগিয়ে গেলে একটা মাঝারি সাইজের কৃত্রিম জলাশয়, আর তার পাশেই বলির হাঁড়িকাঠ সম্বলিত ছোট একটা কালী মন্দির। আরও খানিকটা এগোলে দুর্গের উত্তর দিকে রয়েছে কারাগার। কারাগারের বাইরের উঁচু বেদিযুক্ত ফাঁসি কাঠটা দেখলেই কারাগারের নিশান মেলে। তবে বাইরে ফাঁসি কাঠের অবস্থান থেকে এটা স্পষ্ট যে ভূদেব সিংয়ের রাজ্যে সর্বসমক্ষে ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা ছিল, মূলত স্বৈরাচারী রাজতন্ত্রের একটা নিদর্শন। রাজপ্রাসাদের পাশের একটা পেল্লাই দালানের পাশেই রয়েছে একটা উঁচু পাথরের টিলা। দালানের পাশ থেকে পাথর কেটে সিঁড়ি বানিয়ে টিলাটায় ওঠার ব্যবস্থা করা আছে। টিলাটা উপরের দিকে বিস্তৃত হয়ে উত্তরের শৈলশিরায় গিয়ে মিশেছে। সম্ভবত এই টিলাটা থেকেই মানসিংকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কর্নেল ম্যাকেনজি। ওরা এখন রাজপ্রাসাদের সামনেটায় দাঁড়িয়ে। বড় বড় পাথরের ব্লক ধাপে ধাপে সাজিয়ে প্রায় মিটার 30 লম্বা 50-60 ধাপ সিঁড়ির উপরে গগনচুম্বী এক বিরাট রাজপ্রাসাদ। সকলে বিস্মিত চোখে আবছা আলো আঁধারিতে দুর্গটাকে দু চোখ ভরে দেখতে লাগলো। চারিদিকটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে অভয় বলে উঠল, ওকে গাইস, এখান থেকে আমরা আলাদা হয়ে যাব। ঠিক রাত 2টোয় এখানেই আবার সকলে মিট করব। প্রত্যেকের হাতে প্রায় ঘন্টা 3 আছে। চেষ্টা করো যদি এর মধ্যে কোনো ক্লু পাওয়া যায়। সঙ্গে সেই স্টেপওয়েলটাও খুঁজে বের করতে হবে যেটার মধ্যে থেকে গুপ্তধনের রাস্তাটা চলে গেছে। ওকে, ঠিক আছে তাহলে। অভয়দা, টেক কেয়ার। ওহ, ধন্যবাদ। আই উইল। সি ইউ গাইস। অভয় বাদে বাকি 4 জন রাজপ্রাসাদে প্রবেশ করল। অভয় এগিয়ে গেল কারাগারের দিকে। পার্বতী আর শিবাজি চলল রাজ দরবারের দিকে। দুজনের হাতে 2টো উজ্জ্বল টর্চ। নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন একটা বড় করিডোর পেরিয়ে ডান দিকে একটা বিরাট হলঘর। ঘরের শেষে একটা ঘুণধরা ধুলো বোঝাই কারুকার্য করা কাঠের সিংহাসন। সিংহাসনের উপরের দিকে একটা দড়ি বাঁধা হাতে টানা পাখা সিলিং থেকে ঝুলে রয়েছে। এটাই রাজ দরবার, শিবাজি বলে উঠল। ওরা দুজনে এগিয়ে গেল। ঘরের মাঝামাঝি চওড়া 1 ফালি লাল রঙের গালিচা পাতা, তবে বর্তমানে ধুলোর একটা মোটা আস্তরণে ঢাকা। ওদের প্রতি পদক্ষেপে ধুলোর একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে।
গালিচাটা দিয়ে হাঁটতে হাঁটতে ওরা উপরের দিকে টর্চ ফেলল। একটা ধুলো আর মাকড়সার জালে মোড়া বিরাট ঝাড়বাতি ওদের দিকে যেন দাঁত বের করে তাকিয়ে রয়েছে। দুদিকের পিলারগুলোয় আলো পড়তেই রাজা রাজরাদের হাতে আঁকা পোর্ট্রেটগুলো দেখতে পেল। সোনাদানা আর মণিমাণিক্য খচিত আভূষণে সুসজ্জিত প্রত্যেক ছবি থেকেই রাজবংশের পরিচয় ঠিকরে বেরোচ্ছে। তাদের সুগঠিত চিবুক, পেল্লাই গোঁফ আর ঢালাই করা পেশিবহুল শরীর থেকে রাজপুত রক্তের ছবি সুস্পষ্ট। এভাবে দেখতে দেখতেই সিংহাসনের ঠিক ডান দিকে একটা সুদর্শন কিশোর ঘোড়সাওয়ারের ছবি পার্বতীর দৃষ্টি আকর্ষণ করল। ছেলেটার পরনে সাদা মখমলের রাজস্থানী পাঞ্জাবি আর ধুতি, দুটিতেই সোনালি পাড় দিয়ে মোড়ানো, গলায় মুক্তোর মালা, কোমরবন্ধ থেকে ঝুলছে লম্বা কারুকার্য করা তলোয়ারের খাপ, মাথার হলুদ পাগড়িতে একটা গোলাপি পাখির পালক, এক হাতে একটা সুঠাম ঘোড়ার লাগাম আর অন্য হাতে বীরত্বের সঙ্গে উঁচিয়ে রয়েছে তার উন্মুক্ত তরবারি। ছবিটার সৌন্দর্য দেখে সেখানে যেন চোখ আটকে গেল পার্বতীর। পার্বতী কিছু বলার আগেই শিবাজিরও চোখ সেদিকে পড়ল। এক দৃষ্টে নিষ্পলক তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর নিজের অজান্তেই আনমনে বলে উঠল, কি দারুণ এঁকেছে ছবিটা, অসাধারণ শিল্পী। যার ছবি এঁকেছে সেও কি সাধারণ? শিবাজি কিছু একটা বলতে গিয়ে আটকে গেল। ওর মাথার মধ্যেটায় কিরকম যেন চিনচিন করে উঠল। শিবাজি, শিবাজি তুমি ঠিক আছো? মাথাটা কিরকম যেন বৌ বৌ করছে, আর কিরকম যেন একটা বাজে ফিলিংস আসছে এই রাজসভাটা থেকে। কোথাও যেন একটা অহংকার আর লোভে ভরা হিংস্র মানুষজনের চিহ্ন রয়েছে এখানে। মনে হয় এখানে অনেক অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিকই ভেবেছ। তখনকার যুগে রাজা রাজরাদের মধ্যে কয়জন আর ভালো ছিল? পার্বতী আবার বলে উঠল, হাতে সময় কম, চলো। ওরা আবার কাজ শুরু করলো। আশেপাশে সমস্ত ছোট বড় ঘর, স্নানাগার, রান্নাঘর ইত্যাদি ঘুরে দেখতে থাকলো। এদিকে রূপেশ আর ঈপ্সিতারাও খোঁজ চালিয়ে যাচ্ছে। একটা দুটো করে ওরা বিভিন্ন ঘরের ঘুণধরা আলমারি, সাজগোজের জিনিসপত্র, আসবাবপত্র হাতড়ে হাতড়ে দেখতে থাকলো। একটা বড় ঘরে ঢুকতে সামনেই একটা প্রকাণ্ড দেওয়াল জোড়া হাতে আঁকা ছবি দেখতে পেল ওরা। ওদের মনে পড়ল এই ছবিটায় ম্যাকেনজির বইয়ের পাতায় ছিল মন্দাকিনী আর ভাউরি একটা দোলনায় বসে। মন্দাকিনীর চোখ মুখ খুশিতে পরিপূর্ণ, কিন্তু ভাউরির চোখ দুটো যেন জ্বলছে। এরপর একটা পুরনো আদিকালের পোকায় কেটে কুটি কুটি করে দেওয়া বইয়ের দেওয়াল আলমারি দেখতে পেল ওরা। ঈপ্সিতা নিচের দিক থেকে একটা বই তুলে নিল। অচেনা ভাষা, সম্ভবত মারোয়ারিতে হাতে লেখা স্ক্রিপ্ট। এরকম অনেকগুলো বই। রূপেশ একটা মোটা বই হাতে নিল। বইয়ের জীর্ণ পাতার ধুলোগুলো সরিয়ে কিছুটা খুলতেই একটা ভয়ঙ্কর মুখের আঁকা ছবি বেরিয়ে এলো। এরপর যতই এগোলো, তন্ত্রমন্ত্র, প্রেত চর্চা আর ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন অবৈধ সাংকেতিক ভাষায় লেখা সামনে আসতে থাকলো। ঈপ্সিতা চোখ বড় বড় করে বলে উঠল, ये भावरे का लिखा हुआ लगता है। हाँ, मुझे भी ऐसा ही लगता है। लेकिन ये रानी के रूम में क्या कर रहा है? हो सकता है मंदाकिनी भी ब्लैक मैजिक सीख रही होगी उससे। लेकिन इन सब में से खजाने का क्लू ढूंढ पाना बहुत ही मुश्किल है। প্রায় ঘন্টা খানেক কেটে গেছে। অভয় ওর নিশাচর নজর দিয়ে চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তিনতলায় বিস্তৃত বিশাল আইনসভা আর কারাগারের পুঙ্খানুপুঙ্খ দেখতে দেখতে অভয় নিচের তলায় একেবারে ডান দিকের কোণে পৌঁছে গেল। ডান দিকের একটা বড় অংশ লোহার তীক্ষ্ণ কাঁটাতারে মোড়া, বাইরে বোর্ড লাগানো, সাবধান, ভয়ঙ্কর রানী মন্দাকিনীর সেল। হয়তো এককালে ট্যুরিস্টদের জন্যই এরকম বোর্ড লাগানো হয়েছিল। অভয় বোর্ডটা এক মনে কিছুক্ষণ দেখল। ওর বড় টর্চের আলোটা কাঁটাতারের মধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে। সামনে একটা লম্বা করিডোর। ভেতরের আবছা আলো আঁধারি ওকে যেন একটা ঠান্ডা ইশারায় হাতছানি দিয়ে ডাকছে।
অভয় ওর ব্যাগ থেকে একটা কাঁটা তার কাটার শক্ত মেটাল কাটিং টুল বের করলো। নিঃশব্দে একটা একটা করে 4-5 জায়গায় তার কেটে ওর প্রবেশ করার মতো একটা সংকীর্ণ রাস্তা তৈরি করলো। আলো ফেলতে ফেলতে ভেতরে প্রবেশ করলো। লম্বা করিডোর পার করে প্রায় 20x20 একটা বড় সেলের সামনে এসে থামল অভয়। এটাই রানী মন্দাকিনীর সেল। এখানেই রানীর খুড়তুতো ভাই রূপ সিং ওকে বন্দি করে রেখেছিল। পরে এখান থেকেই মন্দাকিনী উধাও হয়ে যায়। জং খেয়ে অর্ধেক হয়ে যাওয়া ভঙ্গুর গরাদগুলোয় হালকা ঠেলা মারতেই একটা লম্বা শব্দে সেটা খুলে গেল। সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা মৃদু হিমশীতল ভ্যাপসা গন্ধযুক্ত হাওয়া এসে লাগলো অভয়ের গায়ে। অভয় একবার দাঁতে দাঁত চেপে নিয়ে সেলের মধ্যে প্রবেশ করল। সেলের পুরনো শ্যাওলা আর ধুলো জমা পাথরের দেওয়ালগুলো থেকে কোনো ক্লু খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। অভয় ধীরে ধীরে আলো ফেলে পুরো সেলটাকে ভালো করে মেপে নিতে থাকলো। তখনই হঠাৎ পাথরের দেওয়ালে খড়ি দিয়ে আঁকা আবছা বিচিত্র আঁকিবুকি ওর দৃষ্টি আকর্ষণ করল। সেলের 3 দিকের দেওয়াল এরকম ছোট বড় আঁকিবুকিতে ভর্তি। অভয় বুঝতে পারল স্বামী পুত্র আর প্রাণের দোসর ভৌরিকে হারিয়ে মন্দাকিনী রীতিমতো পাগলের পর্যায়ে চলে গেলেও দীর্ঘদিনের কারাবাস ওকে তিলে তিলে মারছিল। অভয় আস্তে আস্তে দেওয়ালগুলোর দিকে এগিয়ে গেল। চোখগুলো বড় করে দৃষ্টিটাকে আরো খানিকটা স্পষ্ট করে পাথরের দেওয়ালে চোখ রাখল। আবছা আর বিচ্ছিন্ন কতগুলো ছবি আঁকা রয়েছে দেওয়ালগুলো জুড়ে। একটা চুল খোলা মেয়ে, একটা ঘোড়সওয়ার, একটা চোখ মুখ ঢাকা ব্যক্তি, একটা মায়ের কোলে ছোট্ট শিশু ইত্যাদি। এরপর অন্যদিকে দেওয়ালটায় চোখ রাখল সে। একটা সিংহাসন, একটা দোলনা, এরপর একটা কিশোর রাজপুত্রের বুকে ছুরিকাঘাত করছে এলো চুলের একটা মেয়ে। সবশেষে একটা নিঃসঙ্গ মহিলা হাত পা ছড়িয়ে কাঁদছে। আরো অনেক ধরনের হিজিবিজি আঁকিবুকি, মাঝে মাঝে সাংকেতিক ভাষায় লেখা কিছু দুর্বোধ্য সব লেখা। 3 নম্বর দেওয়ালের ডান দিকে চোখ রাখতেই অভয়ের চোখ আটকে গেল একটা মারওয়ারি কবিতার উপর। 8 লাইনের একটা ছোট্ট কবিতা, যার প্রথম 4 লাইন শ্যাওলা ধরে বোঝার অযোগ্য হয়ে গেছে। শেষের 4 লাইনে লেখা আছে, मौत आ जावे, दर्द भरे दिन काट ना पावे, दिल की दरारें मिट ना जावे, गहराई में मौत समावे। কবিতার ছত্রগুলো দেখার পর অভয় কিছু একটা গভীর চিন্তায় পড়ে গেল। ও নিজের ফোনের টাওয়ারের অবস্থা দেখল। ফোন কল যাওয়ার মতো পজিশন এখনো আছে। ও 2 টিমকে ওর লোকেশনে আসতে বলল। মিনিট 5 মধ্যেই বাকিরা ওখানে উপস্থিত হলো। সকলে দেখতে পেল অভয় সেই লেখাটার দিকে তাকিয়ে এক মনে কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করছে। কি হলো অভয়দা, কিছু পেলে? জিজ্ঞাসা করলো পার্বতী। লেখাটার দিকে তাকিয়েই অভয় বলে উঠল, মনে হচ্ছে একটা ক্লু পাওয়া গেছে। এখানে কতগুলো আবছা ছবি আর আঁকিবুকি ছাড়া তো কিছু দেখছি না। এই লাইন কটা পড়ে কিছু বুঝতে পারছো? সকলে মন দিয়ে লাইন কটা পড়ল। ইপসিতা বলল, রানীর ছেলের মৃত্যু আর কারাবাসে খুব কষ্টে ছিল, এটাই। ঠিক। হোয়াট এলস? সকলে আবার মন দিয়ে দেখল, কিন্তু কেউ কিছু খুঁজে পেল না। পার্বতী বলে উঠল, একটা জিনিস খটকা লাগছে। দেওয়ালগুলো এত আঁকিবুকি ছবি হিজিবিজি থাকলেও পরিষ্কার ভাষায় লেখা কবিতা মাত্র একটা। এটা কেন? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এটাই শুনতে চেয়েছিলাম আমি। দিস ইজ দ্য পয়েন্ট। কেবলমাত্র একটা লেখা কেন? এই লেখাটাই নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমরা দেখেও দেখছি না। অভয়ের কথায় আবার সকলে লেখাটার দিকে তাকিয়ে থাকল। কিছুক্ষণ পরে অভয় আবার বিড়বিড় করে কিসব বলে উঠল। পার্বতী বলল,
অভয়দা আমাদেরও বলো। অভয় ওর মোবাইল ফোনটা সকলের দিকে ঘোরালো। গুগল ম্যাপের ওদের বর্তমান লোকেশনটা দেখিয়ে অভয় বলে উঠল, ভালো করে দেখো সকলে, ম্যাপে আমরা এখানে আছি, অর্থাৎ কারাগারে। গুগল ম্যাপে শিবগড় দুর্গের যে আউটলাইনটা দেওয়া আছে সেখানে আমাদের বর্তমান অবস্থানটা দেখো। সকলে মন দিয়ে অভয়ের ইশারা বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারল না। অভয় আবার বলল, ম্যাপে এইটা হলো কারাগার আর এটা দুর্গ। দুর্গটাকে একটা হিউম্যান বডি হিসেবে কল্পনা করলে কারাগারের অবস্থানটা কোথায় আছে দেখো। পার্বতী কিছুক্ষণ মন দিয়ে দেখে চমকে বলে উঠল, আমরা দুর্গে হৃৎপিণ্ডে আছি। ইয়েস। আর হৃৎপিণ্ডকে হিন্দিতে কি বলে? दिल, यानी कि हम लोग अभी किले के दिल में हैं, जो कि ये कारागार है। और दरार का मतलब क्या है? ফাটল। হ্যাঁ। और गहराई मतलब? डीप इन द हार्ट। তাহলে মানেটা দাঁড়াচ্ছে এরকম, কারাগারের মধ্যে আমাদের কোনো একটা ফাটল খুঁজে বের করতে হবে, যেখান থেকে গভীরতায় গেলে আমরা মৃত্যুর খোঁজ পাব। কিন্তু মৃত্যুর দিকে গিয়ে কি হবে? ভয় পেও না, মৃত্যু মানে আশা করি এখানে সেই মৃত্যু নয়। তবে রানী লাস্ট লাইনটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটা ভেতরে না গেলে বোঝা যাবে না। এখন আমাদের কাজ মন দিয়ে সেই দরার বা ফাটলটাকে খুঁজে বের করা। বেসমেন্টে যাওয়ার যদি কোনো রাস্তা থেকে থাকে তবে সেটা গ্রাউন্ড ফ্লোর থেকেই হবে, তাই উপরের ফ্লোরে খোঁজার দরকার নেই। চলো কাজে লেগে যাও সবাই। সকলে সেলটা থেকে বেরিয়ে লম্বা করিডোর আর অন্যান্য সেলের ভেতরে আর আশেপাশে তাদের টর্চের আলো ফেলে নিবিষ্ট মনে সেই কাঙ্ক্ষিত ফাটলটা খুঁজতে থাকলো। প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পর শিবাজি হঠাৎ চেঁচিয়ে অভয়কে ডাকলো, অভয় আঙ্কেল! সকলে তাড়াতাড়ি শিবাজির কাছে ছুটে এলো। সকলে দেখল কারাগারের গায়ে খোদিত একটা ফুট 10 লম্বা কলস হাতে নারী মূর্তির সামনে শিবাজি দাঁড়িয়ে। ও বলল, আঙ্কেল, কেন জানি না আমার এই মূর্তিটা খুব পরিচিত মনে হচ্ছে। অভয়ের চোখে একটা জ্বলন্ত উচ্ছ্বাসের আভাস ভেসে উঠল। ও এক মনে মূর্তিটা দেখতে লাগলো। ধুলো আর শ্যাওলায় মূর্তিটার অবয়ব আবছা হয়ে গেছে। অভয়ের ইশারায় সকলে মিলে মূর্তিটার ধুলোবালি আর ঝুল পরিষ্কার করতে লাগলো। মূর্তিটা ধীরে ধীরে পরিষ্কার হলে ওর মাঝামাঝি মাথা থেকে পায়ের নিচে পর্যন্ত একটা লম্বা ফাটল সকলে দেখতে পেল। রূপেশ বলে উঠল, अभयदा, मान गए उस्ताद, तुम्हारी बात सही निकली। आई गेस दिस इज द रिक्वायर्ड क्रैक। অভয় হাত দিয়ে মূর্তিটাকে পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ ওর ব্যাগ থেকে একটা ছোট্ট হাতুড়ি বের করলো। তারপর মূর্তিটা সর্বত্র আলতো করে ঠুকে ঠুকে দেখতে লাগলো। ঠুকতে ঠুকতে হঠাৎ মূর্তিটার বাম হাতের কনুইয়ের কাছে একটা ধাতব শব্দ পাওয়া গেল। আরো বার কয়েক ঠুকে আশ্বস্ত হয়ে অভয় বলে উঠল, বাঁ হাতের কনুইটা নড়ানোর চেষ্টা করতে হবে, হতে পারে এর মধ্যে বেসমেন্টে যাওয়ার দরজার চাবিটা লুকিয়ে আছে। অভয়ের কথা মতো সকলে মূর্তির বাঁ হাত ধরে এদিক ওদিক নড়ানোর চেষ্টা করল, কিন্তু সেটা এক চুলও নড়ল না। অভয় স্থিরভাবে কিছুক্ষণ ভেবে তারপর বলল, কোথাও একটা ভুল হচ্ছে, এভাবে না। আচ্ছা, আমরা হাতটা ঘোরানোর চেষ্টা করি, প্রথমে ক্লকওয়াইজ, না হলে কাউন্টার ক্লকওয়াইজ। রূপেশ, অভয় আর শিবাজি মূর্তিটার হাত ধরে ঘড়ির কাঁটার দিকে কিছুটা ঘোরাতেই কট করে একটা ধাতব আওয়াজ হলো। অভয়ের মুখমণ্ডলে একটা উৎফুল্লতার সঞ্চার হলো। সে বলল, ইয়েস, ঘড়ির কাঁটার দিকেই ঘোরাতে হবে। অনেক দিনের জং খাওয়া কবজা। সবাই আমার 3 কাউন্টে একসাথে জোর লাগাবে, কেমন? 1, 2, 3। ওরা 3 জনে একসাথে ঘড়ির কাঁটার দিকে মূর্তির হাতটা ঘোরানোর জন্য চাপ দিল। মূর্তির হাতটা অভাবনীয়ভাবে উল্টো দিকে ঘুরে গেল। তখনই দূরে কোথাও থেকে একটা ধাতব ঘটাং আওয়াজ পাওয়া গেল, যেন বহুদিনের পুরনো কোনো বিশাল আকার তালা এক ঝটকায় খুলে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই একটা ঘর ঘর শব্দে মূর্তিটা 2 ফাঁক হয়ে মাঝখান থেকে একটা 3-3.5 ফুটের সংকীর্ণ রাস্তা তৈরি হয়ে গেল। অভয় ও বাকি সকলের চেহারায় একটা খুশির আভাস ভেসে উঠল। অভয় ও টর্চের আলোটা রাস্তাটার মধ্যে ফেলল। ওরা দেখল
একটা ফুট তিনেকের সংকীর্ণ সিঁড়ি গোল গোল ঘুরে সামনে নেমে গিয়েছে। অভয় বলল, গুপ্তধন রহস্যের প্রথম এবং সবথেকে ইম্পর্টেন্ট ধাপটা আমরা পেরোলাম, তবে জানি না ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাই সকলে অ্যালার্ট থাকবো। শিবাজি বাদে প্রত্যেকের প্রাণের দায়িত্ব কিন্তু তার নিজের। মাইন্ডেড, শিবাজি আমার রেসপন্সিবিলিটি। চলো, সকলে চোখ কান খোলা রাখবে, হাতে সময় কম। ওরা এক এক করে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করল। দীর্ঘকালের পুরনো ধুলোয় জর্জরিত অন্ধকার পাথরের সিঁড়ি বেয়ে টর্চ আর ফ্ল্যাশ লাইটের আলোয় ওরা নিচে নামতে থাকল। সিঁড়িটা গোল হয়ে ঘুরতে ঘুরতে নিচে নেমে গেছে। ওদের কথাবার্তা ফাঁকা সিঁড়ির মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। বড় বড় মাকড়সার জাল ছাড়াতে ছাড়াতে আর মাটিতে চলমান কাঁকড়া বিছিয়ে আর অন্যান্য কীটপতঙ্গ থেকে বাকিদের সাবধান করতে করতে অভয় সকলের আগে নামছে। সংকীর্ণ সিঁড়ি বেয়ে ওরা সন্তর্পণে পা ফেলতে ফেলতে একেবারে নিচে নেমে এলো। অভয় ওর মাথার চারিদিকে একবার নজর ফিরিয়ে নিল। সংকীর্ণ সুড়ঙ্গ পেয়ে ওরা এখন একটা প্রশস্ত গুহাপথের মুখে এসে উপস্থিত। অভয় বলে উঠল, মনে আছে তো, আমাদের সেই স্টেপ ওয়েলটা খুঁজে বের করতে হবে। ওটাই প্রধান সুড়ঙ্গে যাওয়ার পথ। মানে আমরা এখনো প্রধান সুড়ঙ্গে পৌঁছইনি? হে ভগবান! না ম্যাডাম, প্রথমেই বলেছিলাম কষ্ট আছে, তখন তো আমার কথা শুনলে না। হ্যাঁ হ্যাঁ জানি, তবে একটা জিনিস বুঝতে পারলাম না। অ্যালবার্ট আর এডওয়ার্ড যদি এই রাস্তায় এসে থাকে, তাহলে অ্যালবার্ট ফেরত যাওয়ার পর এই গুহামুখ বন্ধ করলো কে? ইপসিতার কথার উত্তরে মৃদু হেসে অভয় বলল, তুমি হয়তো আমার কথা খেয়াল করোনি। ঢোকার সময় বলেছিলাম হাতে সময় কম। যে রাস্তা দিয়ে অ্যালবার্ট ভেতরে ঢুকেছিল সেই রাস্তা দিয়েই হয়তো বেরিয়েও পড়েছিল, কিন্তু বেশি দেরি করলে হয়তো সেও বেরোতে পারতো না। মানে কিছু বুঝলাম না অভয়দা। মানে এটাই যে এই গুহাপথের মুখ যেটা আমরা উপরে দেখেছিলাম, সেটা একটা নির্দিষ্ট সময়ের গ্যাপিংয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। প্রাচীন মিশরের পিরামিডগুলোতেও এই ধরনের সিস্টেম করে রাখা হতো লোভীদের সাহায্য করার জন্য। এই সমস্ত অ্যানসিয়েন্ট প্যাডেল লকগুলো এমনইভাবে তৈরি করা হতো যাতে নির্দিষ্ট টাইম ল্যাপসের পরে সেগুলো হাতের কবজির মোচড়ের মতো ঘুরে গিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যেত। বাপ রে বাপ! না 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 অভয়, গুপ্তধনের সন্ধান করতে এসে এই ভূতিয়া সুড়ঙ্গের মধ্যে না খেয়ে মারা পড়তে চায় না বাবা। চলো চলো, বেশি কথায় কাজ নেই। ওরা আবার এগোতে থাকলো। প্রায় 200 বছর বা তারও বেশি পুরনো ধুলোবালিময় একটা গুহাপথের মধ্যে দিয়ে ওরা চলতে থাকলো। প্রায় মিনিট 10 চলার পর ওরা ওদের ডান দিক থেকে কিছুটা মুক্ত অক্সিজেনের ঘ্রাণ পেল। অভয়ের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে কিছু একটা বলতে চাইছে। ও হঠাৎ দাঁড়িয়ে পড়ল, সঙ্গে বাকিরাও। অভয় সামনে টর্চের আলো ফেলে একটা চকচকে হাসি দিয়ে বলে উঠল, দ্বিতীয় পর্যায়। আঙ্কেল, কি হলো? সামনে তাকিয়ে দেখো। ওরা সকলে তাকিয়ে দেখল প্রায় ফুট 10 চওড়া একটা লম্বা সিঁড়ি ওদের ডান দিক থেকে সোজা নিচে নেমে গেছে। ওরা আরো এগিয়ে গিয়ে দেখল সিঁড়িটা একটা পাথরের বারান্দায় গিয়ে শেষ হয়েছে এবং বারান্দার অপর প্রান্তে রয়েছে বিশালাকায় চৌবাচ্চার মতো দেখতে একটা জলাধার। ওরা নিচে বারান্দায় নামল। পার্বতী বলে উঠল, এবার এটাই সেই স্টেপওয়েল। গুপ্তধনের রাস্তা এর মধ্যে দিয়েই গিয়েছে। হ্যাঁ, এই শীতের রাতে ভয়ঙ্কর বিপদ সংকুল এই গুহায় এখন জলে নামতে হবে? ইপসিতার অবস্থা দেখে অভয় হাসতে হাসতে বলে উঠল, নামতে হবে না। এই গভীর জলে নামিয়ে তোমাদের মেরে ফেলার আমার কোনো প্ল্যান নেই। জলটা আসলে একটা ধাঁধা। পুরনো যুগে এই জলের আড়ালেই বহু ধন সম্পদ রাজারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখত। এটা অ্যাকচুয়ালি বাইরে যে নদীটা আমরা পেরোলাম তার সঙ্গে কোনো গুপ্ত পথে কানেক্টেড। আশেপাশে নিশ্চয়ই এর কোনো সুইচ আছে যেটা এই জলটা পাস করে দিলে তবেই আমরা এগোতে পারবো। চলো, কাজে লেগে পড়ো সবাই। সকলে মিলে টর্চের আলো ফেলে নিজেদের আশেপাশে গুপ্ত সুইচটি খুঁজতে লাগলো। মিনিটখানে খোঁজার পর অভয় উল্টো দিকের দেওয়ালে ফুট 4 চওড়া একটা ধাতব স্বস্তির চিহ্ন দেখে থমকে গেল। গাইস, মনে হচ্ছে পেয়ে গেছি।
আগেরটায় যেমন ক্লকওয়াইজ ঘুরিয়েছিলাম এবারে সেরকমই ঘোরাবো, কিন্তু এবারে বেশি মাত্রায় শক্তি প্রয়োগ করতে হবে, তাই সকলকেই হাত লাগাতে হবে। এসো। শিবাজি বাদে বাকি সকলে মিলে সেই ধাতুর তৈরি স্বস্তিক চিহ্নটাকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু এক চুলও নড়াতে পারল না। ওরা আবার দ্বিগুণ বল দিয়ে চেষ্টা করলো, কিন্তু আবার বিফল হলো। অভয় বলে উঠল, জলের মধ্যে কবজাগুলো কোনো লতা পাতা জড়িয়ে হয়তো জ্যাম হয়ে গেছে, নিচে গিয়ে দেখতে হবে। আমি এখনই আসছি। কি? বাকিরা সকলে সমস্বরে অভয়ের উপর চেঁচিয়ে উঠল। ইপসিতা রেগে মেগে বলে উঠল, কোথাও যেতে হবে না তোমায়। নিজেকে কি সুপারম্যান ভাবো নাকি অ্যাভেঞ্জার্স? দরকার নেই গুপ্তধনের। আরে আমি তো জাস্ট। না অভয়দা, তোমার এই কথাটা মানতে পারলাম না। গুপ্তধন না হয় না হবে, কিন্তু নিজের প্রাণ নিয়ে এত বড় খেলা খেলো না। অভয় কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, ঠিক আছে, আর কয়েকবার চেষ্টা করি সকলে মিলে, চলো। সকলে আবার হাত লাগালো। শিবাজি এতক্ষণ চুপচাপ ওদের ফলো করে যাচ্ছিল। এবার শিবাজিও হাত লাগিয়ে নিজের সর্বশক্তি দিয়ে স্বস্তিকটা ঘোরানোর চেষ্টা করতে লাগলো। অভয় বলল, হ্যাঁ শিবাজি, তুমিও হাত লাগাও। সকলে প্রাণপণে চাকাটা ঘোরানোর চেষ্টা করছে, কারণ প্রধান সুড়ঙ্গে পৌঁছানোর এটাই একমাত্র রাস্তা। শিবাজি হঠাৎ নিজের মনে কিসব বিড়বিড় করতে লাগলো। অভয় কানটাকে সজাগ করে ওর কথা শোনার চেষ্টা করলো। শিবাজির গলার স্বর পরিবর্তিত হয়ে গেছে। নিবিষ্ট মনে কোনো একটা শ্লোক উচ্চারণ করছে। অভয় চোখ বড় বড় করে বলে উঠল, গণেশ মন্ত্র। শিবাজির সঙ্গে এসো, আমরা সকলে গণেশ মন্ত্র উচ্চারণ করি। ঈশ্বর আমাদের শক্তি দিন। ওরা সকলে এক মনে শ্লোক উচ্চারণ করতে করতে স্বস্তিকটাকে ঘোরাতে শুরু করলো। অকল্পনীয় ভাবে ওটা হঠাৎ নড়ে উঠল। ওরা আরো জোর দিল। চাকা এবার হড়হড় করে ঘুরতে লাগলো। সকলে হাত ছেড়ে দিল। স্বস্তিক চাকা নিজে নিজেই ঘুরছে। ওদিকে কুয়োর জল তরতর করে নিচে নামছে। দেখতে দেখতে স্টেপওয়েলের জল নামতে নামতে একেবারে নিচের কালো অন্ধকারে মিশে গেল। ওদের মোবাইল আর টর্চ লাইটের আলো কুয়োর তলা পর্যন্ত পৌঁছতে পারছে না। শিবাজি তখনও চোখ বন্ধ করে বিড়বিড় করছে। অভয় ওর কাঁধে হাত রাখল, জোরে বলল, শিবাজি। অভয়ের আওয়াজে চোখ খুলেই হতভম্বের মতো তাকাতে থাকলো শিবাজি। অভয় বলল, কিছু অনুভব করলে? ধন্দে পড়ে যাওয়া শিবাজি চিন্তিত মুখে বলল, একটা বয়স্ক রাজা, বয়স 60-65 হবে, উনি আর আমি এই স্বস্তিকটা ঘোরাচ্ছিলাম। উনি আমাকে গণেশ মন্ত্র জাপ করতে বলেছিলেন, বললেন যে এতে অনেক শক্তি পাওয়া যায়। উনি ঠিকই বলেছেন, চলো, আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। ওরা সকলে এগিয়ে গিয়ে ঝুঁকে স্টেপ ওয়েলটা দেখতে লাগলো। ওরা দেখলো নিচের দিকে অজস্র ধাপ কেটে কুয়োটা বানানো হয়েছে। হয়তো এককালে এই কুয়োর জল ব্যবহার করাও হতো, তবে রাজা বা তার পূর্বপুরুষদের কুয়োর মধ্যে দিয়ে গুপ্ত রাস্তা বানানোর পর থেকে হয়তো এই কুয়োর ব্যবহার বন্ধ হয়ে যায়। ওরা টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে কুয়োর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে সিঁড়িগুলো অত্যন্ত পিচ্ছিল আর বিপদ সংকুল। পা হড়কালেই সোজা নিচে। ওরা একে অপরের হাত ধরাধরি করে নামতে নামতেই অভয় হঠাৎ চেঁচিয়ে উঠল, সবাই দেখো, ওই যে। ওরা সকলে দেখল কিছুটা নিচে সিঁড়ির গায়ে একটা স্যাঁতস্যাঁতে গুহামুখ ওদের জন্য অপেক্ষা করছে। ওরা এক এক করে গুহামুখে নেমে এলো। মাটির অনেকটা নিচে নেমে আসার জন্য ওদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে শুরু করেছে। ওদের শরীর ডিসেম্বরের কনকনে ঠান্ডাতেও দরদর করে ঘামছে। অভয় বলে উঠল, যতটা পারো টেনশন কম করো, শরীর আর মস্তিষ্ককে রিল্যাক্স করার চেষ্টা করো, এতে অক্সিজেন খরচ কম হবে। এখন থেকে আমাদের অক্সিজেন খরচটা ভাগ করে নিতে হবে। মনে রাখবে, সুড়ঙ্গের মধ্যে অক্সিজেন সীমিত, তাই কেউ বেশি অক্সিজেন খরচ করলে আমাদের মধ্যেই অন্য কেউ হয়তো বিপদে পড়বে। সো বি ভেরি কেয়ারফুল, রিল্যাক্স, আমরা সকলে একসঙ্গে এগোবো, চলো। অভয় টর্চ জেলে এগিয়ে গেল, বাকিরা পেছনে পেছনে এগোলো। ওরা হাঁটছে,
সুড়ঙ্গ ক্রমশ হালকা উপরের দিকে উঠছে, ক্রমে আরো সংকীর্ণ হচ্ছে। পায়ের নিচে ভেজা বালি আর শ্যাওলার একটা মোটা আস্তরণ। সুড়ঙ্গের গায়ের বিভিন্ন পাথর থেকে এখনো টুপটুপ শব্দে ফোঁটা ফোঁটা জল চুমিয়ে পড়ছে। অভয়ের জ্বলন্ত বিনিদ্র চোখ অ্যাডভেঞ্চার আর উদ্দীপনায় চকচক করছে। ঈপ্সিতা ঢুলু ঢুলু চোখে এগিয়ে চলেছে। ওরা প্রত্যেকেই কোমরে এক পাট করে মোটা পাটের রশি জড়িয়ে লাইন ধরে চলছে। সুবিধা এটাই যে দুর্ভাগ্যক্রমে কোনো চোরা গর্ত বা খাদে পড়লে বাকি সকলে মিলে দুর্ভাগাকে বাঁচাতে পারবে। মিনিট 20 চলার পরে ওদের সুড়ঙ্গ পথটা হঠাৎ একটা মাথায় এসে দুভাগ হয়ে গেছে। অভয় থমকে দাঁড়ালো, কোমর থেকে দড়ি খুলে বাকিদের দিকে ঘুরে দাঁড়ালো, ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, ওকে, আমাদের দুটো দলে ভাগ হয়ে যেতে হবে। রূপেশ আর পার্বতী তোমরা ডান দিকের পথটা ধরো, শিবাজি আর ঈপ্সিতা তোমরা আমার সঙ্গে থাকবে। মোবাইলের টাওয়ার কাজ করার কোনো প্রশ্নই নেই, তাই এখন থেকে ঠিক আধ ঘন্টা পরে আমরা সবাই এখানে দেখা করব। रूपेश, उस तरफ कुछ भी दिखता है वो नोटिस करो, लेकिन ध्यान से। आधा घंटे बाद मुझे आके बताओ, फिर डिसाइड करेंगे किस तरफ जाना है, ओके? रूपेश माथा नाड़ल, ওরা দুদিকে এগোলো। শিবাজি আর ঈপ্সিতা হাত ধরাধরি করে বাঁ দিকের রাস্তা ধরে অভয়ের পেছনে চলতে লাগলো। ওদের পায়ের নিচের রাস্তা আস্তে আস্তে শুকনো হচ্ছে। অক্সিজেন লেভেল এখানে খুবই কম। শ্বাসকষ্টে ঈপ্সিতা রীতিমতো ঘেমে তোলঘাম। ঈপ্সিতার অবস্থা দেখে অভয় ইশারায় ওদের মিনিট খানেক দাঁড়াতে বলল। ঈপ্সিতা কপালের ঘাম মুছে কিছুটা জল খেয়ে নিলে ওরা আবার চলতে শুরু করল। হঠাৎ অভয়ের পায়ে ধাতব কিছু একটা ঠেকল। অভয় ঝুঁকে সেখানে টর্চ ফেলল। ওর কোঁচকানো কপালের বলিরেখাগুলো মিলিয়ে গিয়ে ওর মুখে একটা বুদ্ধিদীপ্ত হাসি ফুটল। শিবাজি জিজ্ঞাসা করল, আঙ্কেল, ওটা কি? নিচের জং খাওয়া ধাতব বস্তুটা চোখের সামনে তুলে চকচকে চোখে অভয় বলে উঠল, দ্য ওয়েবলি MK5 স্ট্যান্ডার্ড ইস্যু রিভলভার বাই ব্রিটিশ আর্মি। ঈপ্সিতা কিছুটা ভেবে চোখ বড় বড় করে বলে উঠল, তার মানে এটা অ্যালবার্টের? ইয়েস মাই ডিয়ার, ব্রিটিশ লেফটেন্যান্ট অ্যালবার্ট ম্যাকেনজির হারিয়ে যাওয়া রিভলভার, যেটা ভগ্নিপতি এডওয়ার্ডের মৃত্যুর পর ভ্যাবা চাকা খেয়ে বেরোতে গিয়ে ভুল করে ফেলে গিয়েছিল সে। তাহলে আমরা কি ঠিক পথে এগোচ্ছি? ইয়েস মাই হোলি চাইল্ড, আমরা একদম ঠিক পথেই এগোচ্ছি। তবে আর কথা নয়, সময় কম, চলো। ওরা আবার এগোলো। বেশ কিছু দূর যাওয়ার পর অভয় আবার থমকে দাঁড়ালো। ওদের সামনে পথের মাঝামাঝি প্রায় 8 ফুট ব্যাসের বিশাল এক গর্ত, যার তলা আছে বলে ওদের মনে হলো না। অভয় বলে উঠল, এবার তোমাদের একটা বড় দায়িত্ব দেব বলে নিজের কোমরে রসা দড়িটা বাঁধতে লাগলো। ঈপ্সিতা বলে উঠল, এ কি করছো তুমি? আরে দেখোই না কি করি বলে দড়িটা কোমরে বেঁধে ও গর্তের দিকে এগিয়ে গেল। আশেপাশে দড়ি বাঁধার কোনো জায়গা দেখছি না, না হলে তোমাদের এভাবে কষ্ট দিতাম না। যাই হোক, আমি গর্তের নিচে নামবো। তোমাদের কাজ হবে ধীরে ধীরে দড়ি ছেড়ে আমাকে নিচে নামানো। আমি সিগন্যাল দিলে বা চেঁচালে আবার উপরের দিকে টেনে তোমরা আমায় তুলে নেবে। গট ইট? আর হ্যাঁ, ভুলেও কেউ নিচের দিকে তাকাবে না। অভয়ের শেষের কথাটার কেউ মাথা মুন্ডু বুঝতে পারল না, শুধু কলের পুতুলের মতো ঘাড় নেড়ে দুজনের সম্মতি জানালো। অভয়ের কোমরে দুদিক থেকে বাঁধা দড়ি ওরা দুজনে চেপে ধরল। নামার আগে অভয় হাসি মুখে বলল, ডোন্ট ওয়ারি, জাস্ট 70 কিলোস, দড়ি ছাড়বে না কিন্তু। বলেই এক ঝটকায় নিচে লাফালো অভয়। দড়ি সরসর করে অনেকটা নিচে নেমে যাওয়ার পর দুজনে শক্ত করে দড়িটা চেপে ধরল। নিচে থেকে অভয় চেঁচালো, দড়ি ছাড়ো, আরো আরো, আরেকটু, আর ফুটখানেক, ব্যাস, ধরে থাকো। দড়ির অপর প্রান্ত নিজেদের কোমরে জড়িয়ে দুজনে শক্ত করে প্রাণপণে দড়ি ধরে রয়েছে। অভয় নিচে টর্চ জ্বালিয়ে নিঃশব্দে কিছু একটা করে যাচ্ছে। ঈপ্সিতার মনে স্বতঃস্ফূর্তভাবেই একটা বাঁধ ভাঙা কৌতূহল কাজ করছে।
হঠাৎ মাথার কাছে একটা বড় পাথরের খাঁজ দেখতে পেয়ে ইপসিতার মাথায় একটা বুদ্ধি খেলল। ও চটপট দড়ির অপর প্রান্তটা খাঁজের মধ্যে ঢুকিয়ে অন্য দিক দিয়ে টেনে বের করে বাঁধার চেষ্টা করল। নিচে থেকে অভয় চেঁচিয়ে উঠল, দড়ি নড়ছে কেন ইপসিতা? তোমরা চুপ করে টেনে ধরে থাকো, কাজ প্রায় হয়ে গেছে। হ্যাঁ, ধরেই তো আছি। বলে নাকি 70 কেজি। আমার মনে হয় কিছু না হোক 90 কেজি তো হবেই। এখান থেকে ফিরে ওয়েটটা একবার চেক করো। নিচে থেকে অভয়ের মৃদু হাসি শব্দ ভেসে এলো। দড়ির প্রান্তটা পাথরের খাঁজে বেঁধে ইপসিতা স্বস্তি পেল। তখনই হঠাৎ অভয় কি করছে দেখার জন্য ওর কৌতূহলী মন জেগে উঠল। পকেট থেকে ওর লম্বা চাইনিজ টর্চটা বের করে সোজা গর্তের নিচে ফেলল। আলো নিচে পড়তে অভাবনীয় আতঙ্কে ইপসিতা চেঁচিয়ে উঠল। ইপসিতার চেঁচানিতে ভ্যাবাচাকা খেয়ে শিবাজিও নিচের দিকে তাকালো। ওরা দেখল গর্তের তল থেকে প্রায় ফুট 10 উচ্চতা পর্যন্ত গোটা 10 ছুঁচালো বর্ষা খাড়াভাবে উপরের দিকে উঠে রয়েছে। মাটিতে পড়ে রয়েছে অগুন্তি নরকঙ্কাল, শুলে চড়ে রয়েছে গোটা 5। তার মধ্যে একেবারে মাঝের কঙ্কালের গায়ে ঝুলছে ব্রিটিশ আর্মির একটা ছেঁড়া জামা। অভয় এক মনে কঙ্কালটার গোটা ঘুম ধরা শরীরে তল্লাশি চালাচ্ছে। উপরের দিকে তাকিয়ে অভয় বলে উঠল, হয়ে গেছে, এবার টানো। উপরে উঠে অভয় বলে উঠল, ইপসিতা, দিস ইজ নট ফেয়ার। আমি বলেছিলাম নিচে তাকাবে না। নেক্সট টাইম টিম লিডারের অর্ডার না শুনলে এবার থেকে আমাদের কোনো অভিযানে তুমি সঙ্গী হবে না কিন্তু। অভয়ের রাগ মূর্তি দেখে ইপসিতা মুখ কাচুমাচু করে বলে উঠল, সরি, আর করব না। তবে আমাদের কি তোমার জন্য চিন্তা হয় না বলো? নিচে তুমি কি করছো কিছু তো জানতে পারছিলাম না। জেনে কি করলে? ইপসিতার লজ্জায় নিচের দিকে তাকালো। অভয় বলল, চলো, কাজ হয়ে গেছে। কিন্তু নিচে কি জন্য গিয়েছিলে সেটা তো জানতে পারলাম না। আর ওই কঙ্কালটা, ওটা কি তবে এডওয়ার্ডের? কি খুঁজছিলে ওর পকেটে? এটা বলেই পকেট থেকে একটা গোল বেলুন আকার ধাতব বস্তু বের করলো। বস্তুটার আকার ঠিক নারকেল তেলের নিরের টিনের কৌটোর মতো। ওর চারিদিকে ত্রিভুজ আর রম্বসাকৃতি কতগুলি খাঁজ কাটা। বস্তুটা হাতে নিয়ে শিবাজি জিজ্ঞাসা করল, এটা? চাবি, গুপ্তধনের চাবি। এখনই সব শুনবে? আগে গুপ্তধন পর্যন্ত পৌঁছাই। ওরা সকলে আবার ওদের মিড পয়েন্টে এসে থামল। পার্বতী আর রূপেশ আগে থেকেই ওখানে অপেক্ষা করছিল। ওদের 3 জনের আসতে দেখে রূপেশ বলল, इधर तो रास्ता चलता ही जा रहा है भैया, कोई किनारा नजर नहीं आ रहा। হ্যাঁ দাদা, সেই জন্য আমরা বেশি না এগিয়ে ফিরে এসেছি। চলো, আমাদের ওদিকে যেতে হবে। সকলে আবার একসঙ্গে চলতে শুরু করলো। ওদের দেহের অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে আসছে। অভয় আর শিবাজি বাদে প্রত্যেকে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে। অভয় আর শিবাজি শান্ত মাথায় নির্বিকারে চলেই যাচ্ছে। তখনই হঠাৎ শিবাজি কিছু একটা অনুভব করল। कहाँ जा रहे हो कुंवर साहब? ও অভয়ের হাতটা জাপটে ধরল। অভয় দাঁড়ালো। কি হলো শিবাজি? না না, মানে কিছু একটা। কিছু একটা কি? অভয়ের মাথায় চিন্তার ভাঁজ পড়ল। শিবাজি শ্বাস প্রশ্বাস বাড়ছে, ওর মাথায় ঘাম জমছে। শিবাজি, হেই শিবাজি, আমার দিকে তাকাও। হোয়াট হ্যাপেন্ড? অভয় আঙ্কেল, অভয় আঙ্কেল, সেই মহিলাটা আমার মাথার মধ্যে কিরকম যেন। অভয় শিবাজির হাতটা শক্ত করে ধরল। তারপর বলল, লিসেন টু মি, তোমার চারিদিকে একবার তাকাও। দেখো, আমরা সবাই আছি, সবাই তোমার সঙ্গে আছি। উই আর অল টুগেদার। তাই ভয় পেও না, রিল্যাক্স, প্লিজ কাম ডাউন। আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওরা আবার চলতে শুরু করল। ওদের গুহাপথের রাস্তা আরো সংকীর্ণ হচ্ছে আর আস্তে আস্তে উপরের দিকে উঠছে। প্রায় 45 মিনিট এভাবে চলার পরে রাস্তা বাঁ দিকে বাঁক ঘুরল। বাঁক ঘুরেই অভয় অকস্মাৎ থমকে দাঁড়ালো।
পেছন থেকে বাকিরা এসে সামনের দৃশ্য দেখা মাত্রই ভয়ে কেঁপে উঠল। ওদের সামনে রানীর শাড়ি আর বেশভূষায় সজ্জিত একটা নরকঙ্কাল। পাথরের খাঁজে বানানো একটা সিংহাসনে ঘাড় বেঁকিয়ে হেলান দিয়ে দাঁত বের করে যেন ওদের দেখে হাসছে। কঙ্কালটার হাড়ে ঘুম ধরে অর্ধেক খেয়ে ফেলেছে। কঙ্কালটাকে দেখে শিবাজি খানিকটা আনমনা হয়ে গেল। নিজের মনে কিছু একটা ভাবতে লাগলো সে। অভয় আবার ওর হাত চেপে ধরে বলে উঠল, চিনতে পারছো? শিবাজি সব ভয়ে বলে উঠল, রানী সা। ইপ্সিতা আর পার্বতী মুখ তাকাতাকি করতে লাগলো। রূপেশ বলল, रानी मंदाकिनी इधर पर कैसे? একটা মৃদু বুদ্ধিদীপ্ত হাসি দিয়ে অভয় বলতে লাগলো, রানী মন্দাকিনী ইধার ক্যাসে? কঠিন প্রশ্ন। ঢোলি বাবার কাহিনী শোনার সময় নিজের সেল থেকে রানীর অন্তর্ধানের গল্পটা শোনার পর থেকেই মনে প্রশ্নটা জেগে উঠেছিল। বন্ধ কারাগার, মোটা গরাত, পাথরের দেওয়াল, পালানো অসম্ভব। কোনোভাবে চার দেওয়ালের বাইরে বেরোলেও রূপ সিং এর সৈন্য সামন্তের নজরে এসে মৃত্যুদণ্ড। তাহলে উপায়? ভাউরির ভূত রানীকে নিয়ে পালিয়েছে? বিশ্বাস করতে পারিনি। তাহলে আর কি হতে পারে? থ্যাঙ্কস টু ঢোলি বাবা। মনে এই কৌতূহলটা উনি না জাগালে কারাগারটাতে এসে ইনভেস্টিগেশনের খেয়াল হয়তো আমার মাথাতেই আসতো না। তখন মনে হয় যেমন করেই হোক মন্দাকিনীর সেলটা থেকেই হয়তো এই সমগ্র রহস্যের কোনো একটা ক্লু পাওয়া যেতে পারে। যাই হোক, এখানে এসেই তাই রানীর সেলটা খুঁজতে থাকি। কাঁটা তার কেটে ভেতরে ঢুকি, খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, সেলের দেওয়ালে রানী, ভাউরি, বৈভব আর রাজা ভূদেব ছাড়াও পার্টিকুলার একটা চরিত্র বারবার আঁকা রয়েছে। সে কখনো রানীর চুল বেঁধে দিচ্ছে, কখনো খাইয়ে দিচ্ছে, কখনো বা ঘুম পাড়িয়ে দিচ্ছে। মজার ব্যাপার হলো, তোমরা সকলেই হয়তো ওকে ভাউরি ভেবে ভুল করেছ, কিন্তু ওটা ভাউরি ছিল না। ভাউরি মারা যাওয়ার পরে কারাগারের রানীর নিজস্ব পরিচারিকা মেঘা সেই জায়গাটা নিয়েছিল। ইয়েস অভয়দা, মেঘা কথাটা আমি দু এক জায়গায় লেখা দেখেছিলাম হিন্দিতে, কিন্তু গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো আকাশের মেঘের কথা বলেছে। গুড অবজারভেশন পার্বতী, কিন্তু নেক্সট টাইম থেকে ছোট বিষয় নেগলেক্ট করবে না। যাই হোক, এই মেঘাই মন্দাকিনীকে সেল থেকে বাইরে বেরোতে সাহায্য করে, কিন্তু বাইরে বেরোনোর উপায় নেই। বাইরে রূপসিং এর বিশ্বস্ত সৈন্য সামন্ত, দেখতে পেলেই আবার কয়েদ, সঙ্গে মেঘাও ফাঁসবে। উপায় একটাই, গুপ্তধনের পথে পালাবার রাস্তা খোঁজা। ভূদেব সিং এর মৃত্যুর কদিন পরের এক সন্ধ্যায় ভাউরি লুকোনো গুপ্তধন হাতানোর পরিকল্পনাটাই মন্দাকিনীকে বলছিল। ভূদেব সিং আর বৈভবের মধ্যে সীমাবদ্ধ গুপ্তধনের পথ ভাউরিও জেনে গিয়েছিল। সেই বিষয়ে আলোচনা করতে করতেই হঠাৎ ওদের মাঝখানে বৈভব এসে পড়ে। এর পরের ঘটনা আমরা জানি। যাই হোক, ঘটনাচক্রে কিছুটা শুনলেও গুপ্তধনের পুরো পথ মন্দাকিনীর জানা হয়নি। ও হয়তো ভেবেই নিয়েছিল এটা ওর শেষ চেষ্টা। পালাতে গিয়ে দীর্ঘদিনের জন্য আটকা পড়ে ওর মৃত্যুও হয়তো হতে পারে। সেলের দেওয়ালে লেখা কবিতার শেষ লাইন সেটাই বলছে, যেরকম ভাবা সেরকম কাজ। এক উপযুক্ত রাতে মেঘার সহায়তায় রানী সেলের বাইরে বেরোয়, মূর্তির হাত ঘুরিয়ে রাস্তা বের করে, তারপর ধীরে ধীরে এখানে এসে পৌঁছায়। কিন্তু ভূদেব সিং এর পরিকল্পনাও ছিল সেরকম। কেউ ভুল করে বা জেনে শুনে এই রাস্তায় চলে এলেও একটা জিনিস ছাড়া তার এই পাথুরে সাম্রাজ্য থেকে বেরোনো অসম্ভব। সেই জিনিসটি ছাড়া বাঁ দিকের রাস্তায় গেলে শুলে চড়ে মৃত্যু, না হয় ডান দিকের রাস্তায় এলে অনাহার আর অক্সিজেন ঘাটতিতে মৃত্যু। সেটা কি অভয়দা? অভয়ের চোখের সামনে এখন একটা মরু প্রান্তর। তীব্র হাওয়া বইছে। ধুলোবালির মরু ঝড়ের মধ্যে একটা বেটে খাটো মানুষ গোল হ্যাট পরে দাঁড়িয়ে। আর কেউ নয়, অভয়ের গুরুদেব পোয়ারো। পোয়ারোর দু ধাপ গোফের নিচে একটা চওড়া হাসি। অভয়দা, ও অভয়দা! পার্বতীর ডাকে সম্বিত ফিরল অভয়ের। ও পকেট থেকে আগে পাওয়া সেই ধাতব চাবিটা বের করে সকলকে দেখালো। এটাই আমাদের কাঙ্ক্ষিত গুপ্তধনের চাবি। সকলে আশ্চর্য চোখে ওটা দেখতে থাকলো।
রূপেশ বলল, लेकिन ये आपको कहाँ से मिला और इसके बारे में आपको जानकारी कहाँ से मिली? सब बताऊंगा मेरे दोस्त, सब बताऊंगा। पहले रानी का स्टोरी तो खत्म कर लूं। রানী মন্দাকিনী এই চাবিটার সম্বন্ধে সেদিন জানতে পারেনি। ভাউরি বেঁচে থাকলে হয়তো জেনেও যেত। তাই এখানে পৌঁছে উপায়ান্তর না দেখতে পেয়ে এই সিংহাসনটাকেই নিজের মৃত্যু শয্যারূপে গ্রহণ করেন। আস্তে আস্তে স্বেচ্ছামৃত্যু গ্রাস করে তাকে। শিবাজির মুখমণ্ডলে একটা দুঃখের ভাব ফুটে উঠল। অভয় আবার বলে উঠল, তবে চাবিটার যে একটা অস্তিত্ব আছে সেটা বুঝেছিলাম কর্নেল ম্যাকেনজির লেখা থেকে। শুধু তাই নয়, অ্যালবার্ট, এডওয়ার্ড আর মানসিং ওদের শিবগড় অভিযানের সেই রাতে গুপ্তধনের সম্পূর্ণ ম্যাপও খুঁজে পেয়েছিল, যেটার উল্লেখ পেয়েছিলাম অ্যালবার্টের বোন ম্যারির লেখা ডায়েরিতে। তবে সেটা তারা কোথা থেকে পেয়েছিল তা আমি জানি না, অবশ্য জানার দরকারও নেই, কারণ আমাদের আলোচ্য বিষয়বস্তু ছিল ম্যাপ আর চাবিটা খুঁজে বের করা। তাই প্রধান সুড়ঙ্গে ঢুকেই এডওয়ার্ডের ডেড বডিটা খুঁজতে থাকি। আমার দৃঢ় বিশ্বাস ছিল ম্যাপ আর চাবি এডওয়ার্ডের কাছেই হয়তো ছিল, যেটা এডওয়ার্ডের সঙ্গেই এখানে থেকে গেছে, কারণ অ্যালবার্টের কাছে সেগুলো থাকলে কখনো না কখনো সেটা কারো হাতে আসতো। হ্যাঁ, নিজের উপর ঘৃণার চোটে অ্যালবার্ট সেগুলো নষ্ট করে দিয়ে থাকতেও পারত, কিন্তু এই ধরনের ট্রেজার লোভী পাবলিকরা কোনোদিনই মন থেকে সেটা পারে না। তাহলে ইতিবাচক ধারণা ধরে এগোলে আমাদের প্রাথমিক লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায় এডওয়ার্ড। সুড়ঙ্গ যখন দ্বিধা বিভক্ত হলো, তখন আমি সঠিক দিক হিসাবে প্রবাবিলিটি অনুযায়ী বাঁ দিকটা বাছলাম। তার কারণটাও দারুণ। বন্ধুগণ, ম্যাকেনজির বইয়ে ওর একটা হাতে লেখা স্ক্রিপ্ট পেয়েছিলাম। রূপেশ বাদে বাকিদের হয়তো জানা নেই, গোয়েন্দাগিরি করলে মানুষের হ্যান্ডরাইটিং দেখে মানুষটা ডান হাতি না বাঁ হাতি সেটা বোঝার ক্ষমতা তৈরি করতে হয়। সাধারণত বাঁ হাতি মানুষরা ইংরেজি লেটারের গোলাকার অংশগুলো লিখতে গিয়ে ক্লকওয়াইজ স্ট্রোক দেয়, ডান হাতিরা উল্টো। আমার অবজারভেশন অনুযায়ী ম্যাকেনজি নো ডাউট লেফট হ্যান্ডার ছিল। আরও একটা কারণ আছে, ম্যাকেনজির বইয়ে ওর একটা রাইফেল কাঁধে ছবি দেখেছিলাম, সেটাও ও বাম কাঁধে রেখে বাম হাত দিয়ে ধরেছিল। তাই ট্রেজার হান্টিং অপারেশনের লিডার যখন লেফট হ্যান্ডার, তখন এই দুই পথের মধ্যে বাঁ দিকের পথটা বেছে নেওয়াই ম্যাকেনজির জন্য স্বাভাবিক। কিন্তু এখানেই ওদের কাল হলো। গুপ্ত ফাঁদের মধ্যে পা পড়ে শুলে চড়ে গিয়ে এডওয়ার্ডের প্রাণ গেল। চোখের সামনে ভগ্নিপতির মৃত্যু দেখে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ম্যাকেনজি ছুট লাগালো। পথে ওর পিস্তলটাও নিচে পড়ে গেল। ম্যাকেনজির বাম হাতি হওয়ার জন্যই হোক আর শিবগড়ের অভিশপ্ত ইতিহাসের জন্যই হোক, ঈশ্বরের ইচ্ছাতেই সেদিন ওদের পরিকল্পনা ভেস্তে যায়। যদিও ওদের কাছে ম্যাপ আর চাবি দুটোই ছিল। তাহলে ম্যাপটাও কি তুমি পেয়েছো? না, পাওয়ার কথাও নয়। 200 বছর পরে এই ড্রাস্টিক আবহাওয়ায় কোনো ম্যাপই অক্ষত থাকে না। তবে চাবিটা পেলাম, এটাই আমাদের গুপ্তধন পর্যন্ত নিয়ে যাবে। কিভাবে? আমাদের প্রথমে রানীর শরীরটাকে এখান থেকে সরাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই সিংহাসনেরই আশেপাশে কোথাও এর তালাটা লুকিয়ে রয়েছে, শুধু চাবিটা লাগিয়ে ঘোরাতে হবে। অনেক কথা হয়ে গেল। ওদিকে উপরের গেট কিন্তু আস্তে আস্তে বন্ধ হচ্ছে। চলো, হাত লাগাও। ইপ্সিতা আর পার্বতী মুখ তাকাতাকি করছে। শিবাজি এক দৃষ্টি রানী মন্দাকিনীর কঙ্কালের দিকে তাকিয়ে রয়েছে। রূপেশ আর অভয় নিজেদের ব্যাগ থেকে গ্লাভস বের করে পরে নিল। শিবাজিও এগিয়ে গেল। ওরা ধরাধরি করে কঙ্কালটা সরাতে যেতেই ঝুরঝুর করে সব হাড্ডি কটা ভেঙে তালগোল পাকিয়ে পড়ে গেল। অভয় আর রূপেশ কোনো রকমে সিংহাসনটা পরিষ্কার করল। এরপর প্রত্যেকে সিংহাসন সহ আশেপাশের পাথরে চাবি ঢোকানোর উপযুক্ত খাঁজটা খুঁজতে থাকলো। তখনই হঠাৎ শিবাজি বলে উঠল, পেয়ে গেছি। এই যে সিংহাসনের নিচের দিকে পাথরের দেওয়ালে। সকলে নিচের দিকে একটা কোণে অভয়ের হাতের চাবির মতো একই রকমের খাঁজযুক্ত একটা অংশ দেখতে পেল। অভয় চাবিটা খাঁজে লাগিয়ে ঘোরালো। চাবিটা অভয় আগের দুবারের মতোই ঘড়ির কাঁটার দিকেই ঘোরালো। সঙ্গে সঙ্গে সিংহাসনের পেছনের দেওয়ালটা বিশাল ঘর ঘর শব্দে নড়ে উঠল। দেওয়ালটা কিছুটা ফাঁক হতেই উল্টো দিক থেকে গুহা পথের মধ্যে জলের একটা তোড় ঢুকতে শুরু করলো।
আচমকাই জলপ্রবাহের জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। ওরা চমকে গিয়ে একে অপরের মুখের দিকে তাকালো। দরজা যত খুলল জলের তোড় আরো বেড়ে গেল। ইপসিতা ভয়ময় বলে উঠল, নদীর জল নাকি? আমরা তো ভেসে যাব। কিচ্ছু হবে না, সকালে কিছু একটা আঁকড়ে ধরো, কিছুক্ষণের ব্যাপার। দিস ইজ অনলি রেইন ওয়াটার। জল ফুরোলে এক্ষুনি ওয়াটার ফ্লো বন্ধ হয়ে যাবে। এবং হলো তাই। জলপ্রবাহ আস্তে আস্তে বন্ধ হলো। ফাঁক হয়ে যাওয়া দেওয়ালের পেছনে ওরা দেখল সুড়ঙ্গের প্রথমে ওরা যে ধরনের সিঁড়ি দেখেছিল ঠিক একই রকমের সিঁড়ি ধীরে ধীরে উপরে উঠেছে। স্যাঁত স্যাঁতে সিঁড়িগুলোর আকারও আগেরগুলোর মতোই। সঙ্গে সঙ্গেই প্রকৃতির মুক্ত অক্সিজেন হু হু করে কোথা থেকে ভেতরে ঢুকতে লাগলো। ওরা প্রাণ ভরে প্রশ্বাস নিতে থাকলো। ওরা এগিয়ে গেল। সামনে কিছুটা এগিয়ে টর্চের আলোয় ওরা দেখল সিঁড়িটা ঘুরে ঘুরে প্রায় 30 ফুট উপরে উঠে একটা বন্ধ পাথরের ছাদে গিয়ে ঠেকেছে। ছাদের দিকে আঙুল দেখিয়ে অভয় বলে উঠল, সিঁড়িটা দেখছি ছাদে গিয়ে শেষ হয়েছে। তবে ওখানে নিশ্চয়ই কোনো ডিসগাইজড গুপ্ত দরজা আছে যেটা সুড়ঙ্গের এই দিকের মুখটাকে সিকিউর করেছে। সেখান থেকেই বর্ষার জল ঢুকে এখানে জমেছিল। এখন এটা আমাদের কোথায় নিয়ে গিয়ে ফেলে সেটাই দেখার। আমি আগে যাচ্ছি, তোমরাও এসো। ওরা এক এক করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। অভয় ওর ঘড়িতে তাকিয়ে দেখল ভোর 3:30, অর্থাৎ ওদের কাছে ঘণ্টাখানেকের বেশি সময় নেই। সময়ের মধ্যে না ফিরতে পারলে সুড়ঙ্গের মুখ যেমন বন্ধ হয়ে যেতে পারে, তেমনি দুর্গের বাইরে অপেক্ষারত নৌকোটিও হাতছাড়া হয়ে যেতে পারে। তখন বাইরে বেরিয়ে গেলেও ওদের হয়তো বিপদসংকুল নদীটিকে সাঁতরে পার হওয়া ছাড়া উপায় থাকবে না। দুর্গের গার্ডদের নজর এড়ানো তখন মুশকিল হয়ে যাবে, অর্থাৎ রীতিমতো উভয় সংকট। এই সব কিছু ভাবতে ভাবতেই চোয়াল শক্ত করে অভয় উপরে উঠতে থাকলো। ওরা আস্তে আস্তে ছাদের কাছে এসে উপস্থিত হলো। অভয় টর্চ ফেলে মন দিয়ে দেখল। ওর মুখে হাসি ফুটল। ও ইশারায় রূপেশ আর পার্বতীকে ডেকে বলে উঠল, পাথরের ঢাকনা কম করে 200 কেজির হবে। সঙ্গে দীর্ঘকাল ধরে বন্ধ ছিল, সেটাও একটা ব্যাপার। এতদিনে জানি না এর ওপরে কত কিছুর প্রেসিপিটেশন পড়েছে, তাই জোর লাগবে। আর হ্যাঁ, মনে মনে গণেশ মন্ত্রটা উচ্চারণ করে নাও। ওরা তিনজনে ভগবানের নাম নিয়ে নিজেদের আপ্রাণ শক্তি দিয়ে ঢাকনাটাকে তোলার চেষ্টা করল। ঢাকনা নড়ে উঠল। বাইরে থেকে একটা শোঁ শোঁ শব্দ কানে আসছে। সঙ্গে সঙ্গে এক বুক অক্সিজেনপূর্ণ বাতাস ভেতরে ঢুকছে। চোয়ালে চোয়াল চেপে অভয় বলে উঠল, হচ্ছে, আরেকবার। ওরা আবার শক্তি প্রয়োগ করলো। ঢাকনাটা ঘটাং শব্দ করে সরে গেল। উপরে শেষ রাতের আধো আবছা আকাশটা দেখা যাচ্ছে। ওরা বুঝতে পারল এটা আসলে সুড়ঙ্গ থেকে বাইরে বেরোনোর পথ। রূপেশ বলে উঠল, बाबा हम लोग तो सुरंग से बाहर आ गए लगता है। खजाना किधर है? চিন্তিত মুখে অভয় বলল, সেটাই ভাবছি। চলো আগে এক এক করে বাইরে বেরোই, তারপর ভাবা যাবে। ওরা এক এক করে হাত ধরাধরি করে বাইরে বেরোলো। বাইরে বেরোতেই ডিসেম্বরের কনকনে হাড় কাঁপানো রাজস্থানী হাওয়া ওদের সর্বাঙ্গ ঠান্ডা করে দিল। ওরা বুক ভরে নিঃশ্বাস নিল। বাইরের উন্মুক্ত অক্সিজেন পেয়ে ওদের মন উৎফুল্ল আর ঝরঝরে হয়ে উঠল। শিবাজি বলে উঠল, এই জায়গাটা খুব পরিচিত বলে মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। নিশ্চয় স্বপ্নে হবে, আগের দৃশ্যগুলোর মতো, তাই এই জায়গাটাও তোমার পরিচিত। রূপেশ চারিদিকে একবার দেখে নিয়ে বলে উঠল, हम किसी घने जंगल में आ गए लगता है। ये आवाज ध्यान से सुनो। সকলে চুপ করে এক মনে ব্যাকগ্রাউন্ডের শব্দটাকে বোঝার চেষ্টা করল। বাতাসের শোঁ শোঁ শব্দের সঙ্গে একটা স্থির কুলকুল শব্দ যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। আওয়াজটা ওদের চারিদিক থেকে আসছে। দূরে কোথাও থেকে মাঝে মাঝে বাতাসে মন্দিরের ঘণ্টা দোলার মতো একটা মৃদু টং টং আওয়াজ আসছে, অনেকটা উইন্ড চাইমের মতো। অভয় আবার বলল, কিছু বুঝতে পারছো তোমরা? সকলে না বোঝার ইশারায় মাথা নাড়ল। অভয় বলল, আমার অনুমান ঠিক হলে আমরা বর্তমানে একটা নদী দ্বীপের উপরে আছি। এর চারিদিক জলবেষ্টিত। ভূদেব সিং ও তার পূর্বপুরুষদের ক্রেডিট দিতে হয় এত সুন্দর একটা গুপ্ত রাস্তা বানানোর জন্য। আমরা ঘণ্টাখানেক আগে যে সুড়ঙ্গ পথ দিয়ে হাঁটছিলাম,
সেটা আসলে নদীর তলদেশের মাটির নিচ থেকে কাটা হয়েছে, তাই মাটির উপরে এর কোনো চিহ্নই নেই, বোঝার উপায়ও নেই। সুড়ঙ্গের এদিকের মুখ খুলেছে একটা নির্জন নদী দ্বীপে। এদিকের মুখটাও মাটি আর শুকনো পাতা দিয়ে আবৃত, তাই গোপন পথটা আশা করি কারো দৃষ্টিগোচর হয়নি। সেসব তো ঠিক আছে, কিন্তু গুপ্তধন কোথায়? এই সুড়ঙ্গ পথকে যখন এতটা সিক্রেট রাখা হয়েছে, তখন গুপ্তধন অবশ্যই এই আইল্যান্ডেই আছে। ভোর হওয়ার আগে আমাদের শুধু তার অবস্থানটা খুঁজে বের করতে হবে। আশা করি এবারে আর বেশি কষ্ট হবে না। তোমরা সকলে একটা ঘন্টার মতো আওয়াজ শুনতে পাচ্ছ? বোধহয় আশেপাশে কোনো মন্দির রয়েছে। আমাদের ওই শব্দ উৎসের দিকেই এগোতে হবে। অভয়ের কথা মতো সকলে মন্দিরের মৃদু ঘণ্টাধ্বনির টং টং শব্দটা ধরে এগোতে লাগলো। নদীদ্বীপের ঘন গাছপালার মধ্যে দিয়ে শুকনো পাতার ওপর পা ফেলে মচমচ আওয়াজ করতে করতে সামনে টর্চের মৃদু আলো ফেলে ওরা এগোতে থাকলো। ওদের এগোনোর সঙ্গে সঙ্গে মন্দিরের ঘণ্টাধ্বনির আওয়াজও বাড়ছে। দূরে ওরা একটা ক্ষীণ আলো দেখতে পেল। আলোটা হাওয়ায় কাঁপছে, তাই বৈদ্যুতিক আলো নয় তাতে কোনো সন্দেহ নেই। ক্রমে আলোর তীব্রতা বাড়ছে। নদীর জলের কুলকুল আর বাতাসের শোঁ শোঁ শব্দের সঙ্গে ঘণ্টাধ্বনির টং টং শব্দ একটা অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করছে। 5 জোড়া পায়ের মচমচ আওয়াজ যেন সোজা ওদের বুকে গিয়ে বিঁধছে। কিছুক্ষণের মধ্যেই ওরা প্রায় মিটার 100 দূর থেকে একটা পুরনো মন্দিরের থান জাতীয় গঠনের জায়গা দেখতে পেল। মন্দিরের ছাদ নেই, তবে থামগুলো এখনো সোজা হয়ে দাঁড়িয়ে। মন্দিরের চারিদিকে প্রদীপ জ্বলছে। প্রদীপের শিখাগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে। চন্দন জাতীয় একটা ধূপের গন্ধে চারিদিক মোহময় হয়ে উঠেছে। শিবাজির মাথা আবার গোঁ গোঁ করতে লাগলো। ওরা যতই সামনের দিকে এগোচ্ছে, শিবাজির কানের মধ্যে একটা মহিলা ফিসফিসানি যেন বাড়ছে, আরো তীব্র হচ্ছে। শিবাজি নিজের মনে একবার মাথা নাড়ল, তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার চলতে লাগলো। কিন্তু ধূপের গন্ধটার তীব্রতা যতই বাড়ছে, ওর চোখের সামনের দৃশ্যগুলো যেন ঝাপসা হয়ে যাচ্ছে। ও ধীরে ধীরে নিজেকে যেন হারিয়ে ফেলছে। একটা ঘোরের মধ্যে দম দেওয়া পুতুলের মতো যেন ও চলেই যাচ্ছে। এই রাস্তার যেন কোনো শেষ নেই। ক্রমে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওর শরীরের বেশভূষা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। ওর পরনে এখন একটা রাজপুতানা শেরওয়ানি, পায়ে নাগরা জুতো, কোমরে চওড়া কোমরবন্ধ। হাতে করে একটা ভারী কিছু নিয়ে যাচ্ছে সে। হাতের দিকে তাকাতেই একটা পেল্লাই চকচকে তরবারি দেখতে পেল সে। শিবাজি জোরে চেঁচিয়ে অভয়কে ডাকতে গিয়ে থমকে গেল। ওর পাশেই হাসি মুখের রাজার পোশাকে ওর সঙ্গে হাঁটছে একজন খুবই পরিচিত ব্যক্তি। শিবাজি চিনতে পারল এটা ওর বাবা, রাজা ভূদেব সিং। ওর একে একে সব কিছু মনে পড়ছে। আগামীকাল ওর রাজ্যাভিষেক। বাবা ভূদেব ওদের পুস্তেনি গচ্ছিত সম্পত্তি ওকে দেখাতে নিয়ে এসেছেন। বাবার হাতে রয়েছে একটা গোলাকার প্রস্তর নির্মিত চাবি। ওরা দুজনে হাঁটছে। শিবাজিকে দেখে অভয়ের হঠাৎ কেমন যেন অস্বাভাবিক মনে হলো। অভয় জিজ্ঞাসা করল, শিবাজি, কিছু মনে পড়ছে? শিবাজি কোনো উত্তর না দিয়ে যেন ঘোরের মধ্যে ওদের সঙ্গে হাঁটছে। শেষ রাতের কনকনে হাওয়া ওদের দেহ ছুঁয়ে চলে যাচ্ছে। ক্রমে ওরা মন্দিরটার একেবারে মিটার 20 দূরত্বে চলে এলো। মন্দিরের আলোগুলো এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মন্দিরের মাঝখানে একটা চওড়া আয়তাকার বেদির উপর শিব ঠাকুরের মূর্তি বসানো। দুদিকের পাথরের কালো থামের সঙ্গে জোড়া লোহার দণ্ডে দড়ি বাঁধা কতগুলো পেতলের ঘণ্টা ঝুলছে। নিজের মনেই সেগুলো তুলে যাচ্ছে। অভয়রা এগোতে যাবে, তখনই হঠাৎ অকস্মাৎ ওদের সামনে একটা ছায়ামূর্তি এসে হাজির হলো। ছায়ামূর্তিটা একটা মহিলা।
গোটা দেহ কালো কাপড়ে আবৃত, মাথার চুল পর্যন্ত দেখা যাচ্ছে না, অনাবৃত শুধু জলজলে দুটো চোখ। ছায়ামূর্তিটাকে দেখা মাত্র শিবাজির গোটা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ওর স্মৃতির প্রেক্ষাপটে জলজল করছে এক বিভৎস ভয়ঙ্কর নারী মূর্তি। ওর স্বপ্নময় ধারণার জগতে ওর সঙ্গে এখন ওর বাবা, আর সামনে সেই কালিমালিপ্ত জাদুময়ী বিদ্বেষিনী নারী ভাউরি, যার হাতে একটা ধারালো সুদীর্ঘ ভোজালি চরম ঘৃণায় রাজপুত্রের দিকে তাকিয়ে আছে। শিবাজি এখন পূর্ণরূপে রাজপুত্র বৈভব। আগেরবারে ওই নারী বৈভবকে ছলে ছুরিকাঘাত করতে সক্ষম হয়েছিল, কিন্তু এবারে বৈভব আর ওকে ছাড়বে না। ওর স্বপ্নের মধ্যে বারবার ওকে তাড়িয়ে মেরেছে। সেই 200 বছরের পুরনো প্রতিশোধ ও আজ নিয়েই ছাড়বে। বৈভব বাবার হাত ছাড়ল, উন্মুক্ত তরবারি উঁচিয়ে ধরল, বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, हर हर महादेव, जे आज मैं धन्य नहीं मारू तो थारे मैं राजपुत्र रो खून कोनी है। বৈভব বাবার হাত ছাড়িয়ে ছুটে গেল। বাবা ভূদেব ওর পেছনে ছুটে গিয়ে ওর হাত ধরলেন। বৈভব চেঁচিয়ে রক্ত চোখে তাকিয়ে বলে উঠল, थारो हाथ छोड़ दो पिताजी, आज मैंने उन्हें मारना ही है। এদিকে শিবাজির এরকম আচরণে অভয় সহ বাকি সকলে স্তম্ভিত। আর মেয়েটাই বা কে যে এখন ওদের সামনে দাঁড়িয়ে আছে? অভয় বজ্র হাতে শিবাজিকে ধরে রয়েছে, না হলে যে কোনো মুহূর্তে মহিলাটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হয়তো মেরেই ফেলবে শিবাজি। শিবাজির গায়ে কোথাও থেকে এক প্রভূত শক্তির উদ্রেক হয়েছে। অভয়ের পক্ষে একা ওকে আটকানো সম্ভব হচ্ছে না। অভয়ের ইশারায় রূপেশ আর পার্বতীও এসে শিবাজিকে আটকে ধরল। এদিকে মেয়েটি নির্বিকার ভাবে তাকিয়ে দাঁড়িয়েই রয়েছে। তার নজরে যেন একটা অজানা কৌতূহল। শিবাজি গলা ফাটিয়ে চিৎকার করছে, छोड़ दो मानने पिताजी, भावरी आज थारो आखिरी दिन है। তখনই হঠাৎ মন্দিরের পেছন থেকে একটা চেনা গম্ভীর আওয়াজ শোনা গেল। वैशाली थाई बाधाई कानी कर रिया हो? অর্থাৎ, বৈশালী ওখানে কি করছো? মেয়েটি বৃদ্ধ ব্যক্তির আওয়াজ শুনে ছুটে ওখান থেকে চলে গেল। অভয়ের গলাটা চিনতে অসুবিধা হলো না। তখনই মন্দিরের পেছনের দিক থেকে ওদের সামনে এসে দাঁড়ালো গোটা দেহে কালো কাপড় জড়ানো ওদের পরিচিত সেই ঢোলি বাবা। ঢোলি বাবাকে দেখা মাত্রই শিবাজি কিছুটা শান্ত হয়ে গেল। ঢোলি বাবা এগিয়ে এসে শিবাজির কপালের মাঝে নিজের ডান হাতে তর্জনীটা ঠেকিয়ে বললেন, ओम शांति शांति शांति। শিবাজির চোখ দুটো বন্ধ হয়ে ওর দেহটা অবশ হয়ে মাটিতে পড়ে যেতে গেল। অভয় আর পার্বতী ওকে ধরে মন্দিরের সিঁড়িতে শুইয়ে দিল। ঢোলি বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে অভয়কে জিজ্ঞাসা করলেন, आप लोग इधर? आप सभी लोगों को तो अभी किले के बाहर होना चाहिए था, और इधर का रास्ता आपको कैसे मालूम हुआ? हम लोग किले के अंदर से ही इधर आ पहुंचे, लेकिन ढोली बाबा वो औरत कौन थी? ঢোলি বাবা সকলের দিকে একবার চোখ ঘুরিয়ে নিয়ে যেটা বললেন তার বাংলা রূপটি হলো, ওর নাম বৈশালী। বৈশালী। সমাজ ওকে ডাইনি উপাধি দিয়ে বহিষ্কার করেছে। ওর মতো আরো অনেক মহিলা অতীতে মারোয়ারি সমাজ থেকে বহিষ্কৃত হয়েছে, বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতেও হবে। সাধারণ মানুষ থেকে বিশেষ কিছু বৈশিষ্ট্য আলাদা হলেই এখানকার লোক মহিলাদের ডাইনি বানিয়ে সমাজ থেকে বহিষ্কার করে দেয়। ডাইনির তকমা একবার পেছনে লেগে গেলে এদের কোথাও জায়গা হয় না, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, সমাজ রাখতে দেয় না। ফলে এদের চলে যেতে হয় উত্তরের গভীর জঙ্গলের দিকে। সেখানেই নিজের কুঁড়ে ঘর তৈরি করে থাকতে হয়। তবে বেশি দিন সেখানে তারা বাঁচতে পারে না। হয় হায়নার কবলে পড়ে মরে, আর না হলে মরে অনাহারে আর বিনা চিকিৎসায়। রাজস্থানী সমাজে আজও ডাইনির নামে মেয়েদের উপর এই অকথ্য অত্যাচার চলে। আমাদের একটা দল আছে। আমার দল জঙ্গল ঘুরে এইসব অসহায় মহিলাদের নিয়ে এসে এখানে রাখে।
এই নদীদ্বীপটা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত হওয়ায় কেউ এখানে আসে না। দুটো ভয়ে, এক গভীর জঙ্গল, হায়না আর সিংহ দুই আছে, আর দুই ভাউরির ভূতের ভয়। এই গোটা এলাকা ভাউরির নামে এখনো কাঁপে। তাই এদের আশ্রয় দেওয়ার মতো এর থেকে ভালো জায়গা এই তল্লাটে আর নেই। জায়গাটা অনেক পুরনো, মন্দিরটাও। আগে এর ছাদ ছিল, ভূমিকম্পে পরে এর ছাদ পড়ে যায়। আমার দল জঙ্গল থেকে নৌকায় করে এদের এখানে নিয়ে এসে লালন পালন করে। দূরে তাকিয়ে দেখো, এখানে এদের একটা ছোট্ট গ্রাম তৈরি হয়েছে। এদের ছোট্ট শিশুরা এখানে পালিত হচ্ছে। ঢলি বাবার কথা শেষ হতে না হতেই মন্দিরের চারপাশে প্রায় ৮-১০ জন ওই একই ধরনের পোশাকের মহিলার আগমন হলো। ওদের প্রত্যেকের গোটা শরীর কালো শাড়ি আর কাপড়ে আবৃত। প্রত্যেকের নির্বাক দুই চোখ একরাশ কৌতূহল নিয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। ঢলি বাবা আবার বলতে লাগলেন, भक्तों से जो चढ़ावा आता है वो हम इनकी देखभाल के लिए खर्च करते हैं। अब हमें यह बताओ, आप लोग यहाँ कैसे पहुंचे? ঢলি বাবার প্রশ্নে অভয় কিছুটা বিব্রত হলেও সবকিছু বলে দেওয়াই বাঞ্ছনীয় বলে মনে করল। না বলে উপায়ও নেই। তাই অভয় ওদের এখানে আসার উদ্দেশ্য থেকে শুরু করে সবকিছু সত্যি সত্যি ঢলি বাবাকে বলে দিল। সবকিছু শুনে ঢলি বাবা রাগে অগ্নিমূর্তি ধারণ করলেন। मूर्ख, लोभी मनुष्य, तुम सब पाखंडी और दुष्ट लोग, तुम्हारे इस दुष्कर्म ने हमें भी पाप भोगी बना दिया। ईश्वर तुम लोगों को कभी क्षमा नहीं करेंगे, कभी क्षमा नहीं करेंगे। পরিস্থিতি সামলানোর জন্য অভয় ঢলি বাবার হাত ধরে ওকে বোঝাতে লাগলো। हमें क्षमा करें ढोली बाबा, हम सब लोग सच में ही पापी हैं, लेकिन हमारा उद्देश्य गलत नहीं है। हम सब सरकार के लिए काम करते हैं। अरे छोड़ो तुम्हारी सरकार और तुम्हारे देश की बातें, इधर वो सब कुछ नहीं चलता है। बिन बरसात के अनाज, बिना भूख से जब लोग मरते हैं, तुम्हारी सरकार क्या करती है? डाइन बोल के इन मासूम बच्चों को जब समाज घर से निकाल देता है, तब सरकार क्या करती है? बोलो, जवाब है तुम्हारे पास? অভয় কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে উঠল, बाबा मेरी बात ध्यान से सुनिए, सवेरा होने में ज्यादा वक्त नहीं है। राजा भूदेव सिंह का गुप्त धन यहीं कहीं छिपाया हुआ है, हमारी सहायता कीजिए। वादा करता हूं इस खजाने में से हम लोगों को जो भी मिलेगा वो हम आपके इस कार्य में लगा देंगे। हमें नहीं चाहिए तुम्हारा संपद, और हम कोई सहायता नहीं कर सकते। चले जाओ यहां से। ढोली बाबा, हम सब लोग हाथ जोड़ के आपसे विनती करते हैं, हमारी अनुरोध सुन लीजिए। शांति से सोच के देखिए, इस धन से इस गांव का, इन लड़कियों का कितना भला हो सकता है। हम वादा करते हैं सरकार से हम और रुपेश दोनों आप लोगों के उन्नयन के लिए अर्जी करेंगे। অভয়ের কথায় ঢলি বাবা এবার কিছুটা শান্ত হলেন। কিছুক্ষণ চুপ করে ভেবে আস্তে আস্তে মন্দিরের সিঁড়িতে শিবাজির পাশে গিয়ে বসলেন। তারপর বললেন, तुम सच्चे आदमी हो, हमें तुम पर विश्वास है, लेकिन इधर गुप्त धन होने की बात को मैं नहीं मानता। फिर भी जब इतनी दूर आ ही गए तो कोशिश कर लो। ঢলি বাবার কথায় অভয় সহ সকলের মুখে শান্তির সঞ্চার হলো। ওরা সবাই আবার তৈরি। অভয় ঢলি বাবাকে ধন্যবাদ জানিয়ে বলে উঠল, সময় খুবই কম, খুব বেশি হলেও আধ ঘন্টা হবে। চলো আমরা মন্দিরের আশেপাশে ঘুরে দেখি, গুপ্তধন আমাদের চোখের সামনেই কোথাও আছে। ওরা মন্দিরের ভেতরে বাইরে সব জায়গায় দেখতে থাকলো। টর্চ জ্বালিয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসও খুঁটিয়ে দেখল। কিছুক্ষণের মধ্যেই শিব মূর্তির নিচে বাঁদিকে একই রকমের একটা চাবির খাঁজ দেখতে পেল অভয়। অভয় পকেট থেকে চাবি বের করে খাঁজে বসালো, ঘড়ির কাঁটার দিকে ঘোরালো।
সঙ্গে সঙ্গে শিব মূর্তির বাঁদিকের মেঝেটা ঘর ঘর শব্দে কিছুটা ফাঁক হয়ে গেল। অভয় তাড়াতাড়ি সেখানে টর্চের আলো ফেলল। আবার একটা সিঁড়ি নেমে গেছে দেখতে পেল। অভয় ও বাকিরা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামল। সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নামতেই চারিদিকের প্রতিফলিত উজ্জ্বল আলোয় ওদের চোখ ধাঁধিয়ে গেল। ওদের টর্চ আর মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের আলো নিচে গিয়ে ধাক্কা খাচ্ছে হাজার হাজার স্বর্ণমুদ্রা, হিরে, সোনার উপর গয়না আর মণিমাণিক্যের সঙ্গে। পরে সেই আলো আবার প্রতিফলিত হয়ে আসছে ওদের প্রত্যেকের চোখে। এমন সময় শিবাজির জ্ঞান ফিরল। ও আলতো আলতো করে চোখ খুলে অভয়দের কাছে নেমে এলো। শিবাজির দু চোখ সামনের দৃশ্যে বিশ্বাস করতে পারছিল না। ওদের সামনে এখন বহু প্রতীক্ষিত 200 বছরেরও বেশি পুরনো রাজকীয় সম্পদ। ঢলি বাবা আস্তে আস্তে নিচে নেমে এলেন। গুপ্তধন দেখে বাবা উৎফুল্ল হয়ে বলে উঠলেন, जय हो युवराज वैभव की, जय हो शिवगढ़ की। মাসখানেক পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক চীনা হায়ার অফিসিয়ালের প্রতি রূপেশ ও অভয়ে সম্মিলিত লিখিত অনুরোধে ভারত সরকার শিবগড়ের গুপ্তধনকে এক্সেপশনাল কেস হিসেবে মান্যতা দেয়। সারা দেশে বৈধ উপায়ে ট্রেজার হান্টিংয়ে লিপ্ত মানুষদের যেখানে ট্রেজার থেকে প্রাপ্ত সম্পদের 10% পুরস্কার হিসেবে দেওয়া হয়, সেখানে শিবগড়ের ক্ষেত্রে পুরস্কারের মাত্রা 20% করা হলো। যেখানে অভয়ের টিম পেল 10% আর বাকি 10% তুলে দেওয়া হলো ঢলি বাবার দলের হাতে। সঙ্গে ঢলি বাবার মহৎ কর্মকাণ্ডের জন্য তাকে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হলো। রুদ্রনগরের কেল্লাকে পুনরায় রিইনোভেট করে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। রাজা ভূদেব সিং, মন্দাকিনী আর ভাউরির গল্প লাইট শোয়ের মাধ্যমে দেখানোর ব্যবস্থাও করা হলো। শিবগড়ের গুপ্তধনের গুপ্ত সুড়ঙ্গ আর নকশা দেখতে দেশ বিদেশ থেকে দলে দলে মানুষ এখানে পাড়ি জমিয়ে শিবগড়ের কেল্লাকে রীতিমতো ট্যুরিস্ট স্পটে পরিণত করল। অভয় ও তার টিমকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দুর্গের প্রধান এন্ট্রান্স হলে ওদের পূর্ণ পরিচয় সহ ফটো ফ্রেমে বন্দি করা হলো। শিবাজি এখন পূর্ণরূপে সুস্থ। ভাউরির স্মৃতি আর ওকে ভয় দেখাতে পারে না। পুরস্কারের অর্থে দক্ষিণ কলকাতায় একটা বড় আর্ট একাডেমি বানিয়েছে সে। সমাজের বিভিন্ন শ্রেণীর বাচ্চাদের এখানে শৈল্পিক শিক্ষা দেওয়া হয়। ইপসিতা দুস্থ বাচ্চাদের জন্য একটা ফ্রি স্কুল গড়ে তুলেছে। রূপেশের অডি গাড়ির খুব ইচ্ছে ছিল। জয়পুরের রাস্তায় এখন লাল অডি বেরোলেই সবাই বুঝে যায় ওটা কে চালাচ্ছে। পার্বতী ওর দেশের বাড়িতে মেয়েদের জন্য গড়ে তুলেছে একটা মার্শাল আর্টস ট্রেনিং ইনস্টিটিউট। আর বাকি রইল অভয়। শিবগড়ের গুপ্তধনের পুরস্কার রাশির বিনিময়ে অভয়ের ফ্ল্যাটের নিচে কার পার্কিংয়ে এলো গোসাইদার জন্য একটা স্কুটি, অভয়ের জন্য একটা বহু কাঙ্ক্ষিত হার্লে ডেভিডসন আর সঙ্গে ইউরোপ টোর।